পার্টিসিপেন্ট অনেক কম আছে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? ভালো আছি ভাই। ভাই আপনি জানি কোথায় থাকেন, আপনার লোকেশন ঢাকাতে? আমার লোকেশন ঝিনাইদহ। ঝিনাইদহ থেকে আপনি ক্লাস নিচ্ছেন? জি, আমি ঝিনাইদহ থেকে ক্লাস নেই। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট দেয়া ছিল। সো অ্যাসাইনমেন্ট গুলো আমি একটুখানি দেখতে চাই। সবার গুলা দেখবো। সো যারা আছেন তারা কোনো রকম অজুহাত রাখবেন না যে হ্যাঁ আমি ভাই করি নাই। আচ্ছা, অ্যানি দাস আপু, আপনি করছেন? জি ভাইয়া করেছি। ওকে। সো আমি একটু দেখতে চাইবো আর কি। একটু প্রেজেন্ট করেন, প্রেজেন্ট করে আমাদেরকে একটু দেখান। আচ্ছা, সবাইকে প্রেজেন্ট করতে হবে, সো সবাই রেডি করে রাখেন। আমরা জাস্ট একজন একজন করে ডাকবো এবং তারপরে দেখা শুরু করে দিব ভাই এটা তো যে কালকে ওই এটা করতে হবে, রাইট? সময় আমাদের সেভ হবে আর কি। নাহলে আপনারা যত দেরি করবেন আমার সময় তত বেশি লাগবে। আমি সারাদিন দিতে পারবো, বাট আপনাদের কাছে সমস্যা। ওকে আপু, আমি দেখতে পাচ্ছি। ভাইয়া আচ্ছা, টাইটেল জানি না কিরকম হয়েছে। ওকে, আপনি হচ্ছে গিয়ে প্যারাগ্রাফগুলো করছেন, জবের নিচে একটা লিংক করছেন এবং একটা ছবি অ্যাড করছেন। ওকে, দ্যাটস ফাইন। জবের ওইখানে কি টাচ করে দেখাইতে পারবেন যে কি লিংক তৈরি করতেছেন? আচ্ছা, ঠিক আছে আপু, সমস্যা নেই। ওকে, তো আপনার একটা লিংক, আপনার একটা ইমেজ, ফাইন। আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। ওকে ভাইয়া। আচ্ছা, এরপরে যেটা আছেন, যে আছেন হচ্ছে ফাহিম হাবিব। জি ভাইয়া। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করব? জি। শেয়ার কি হচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাফিস ভাইয়া। এখনো শেয়ার হয় নাই? তো শেয়ার ভাইয়া, 1 মিনিট, হয়তো ভুল করছি কোনো এক জায়গায়। ভাইয়া ওই ইউ প্রেজেন্ট অপশনটা না প্রেজেন্ট নাও। কম্পিউটারে? হ্যাঁ, প্রেজেন্ট নাও, কম্পিউটার হ্যাঁ ওইটাই প্রেজেন্ট আমি নাও, দিলাম। প্রেজেন্ট নাও থেকে আপনি যে কোনো উইন্ডো দেখায় দেন অথবা এন্টার স্ক্রিন যে কোনো একটা করে দেন। আচ্ছা 1 মিনিট ভাই, আমি একটু চেক করে দেখছি, আমার নেটওয়ার্কটা প্রবলেম করছে। 1 মিনিট। আচ্ছা, সো এরপর হচ্ছে গিয়ে হামিদা আফরোজ আপু, একটু শেয়ার করেন স্ক্রিন। হ্যালো। জি আপু, স্ক্রিন শেয়ার করেন। জি জি ভাইয়া। ভাই দেখতে পাচ্ছেন? ওকে, একটা ইমেজ, একটা লিংক। ঠিক আছে আপু, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর থ্যাংক আছে ইউ ভাইয়া। হচ্ছে মোস্তাকিম বিল্লাহ। ভাই আমাকে 2 মিনিট টাইম দেন ভাই, একটু পরে দিতেছি। আপনি কি এখন করতেছেন নাকি খুঁজে পাচ্ছেন না কোনটা? ভাই আমারটা কি এখন শেয়ার হচ্ছে? এখনো শেয়ার হয় নাই, মানে আমরা তো দেখতে পাই। ভাই আমি লিখে রাখছি, জাস্ট ডকে নিতেছি আর কি, আমার সব নোটটা লেখা ডকে নিতেছি। ডকে আপনি জাস্ট কপি করে নিলে হবে।
হ্যাঁ সেটাই জাস্ট কপি করতেছি আর কি ডকুমেন্ট ঠিক আছে, পুরোটাই লিখে রাখছি করেন। আমি। আচ্ছা, এরপরে আছেন হচ্ছে শুভ সাইদ ভাইয়া, শেয়ার করেন। জি, আপনারটা দেখা যাচ্ছে। ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি তো দেখতে পাচ্ছি না, এই জন্য আপনি কি তো হলো? দেখতে পারবেন না তো। শেয়ার করলে ও তো আপনি আচ্ছা, আপনার স্ক্রিন দেখতে পারবেন। আপনি ডক ওপেন করেন যেখানে লিখছেন। আচ্ছা, ওকে। একটা ইমেজ আর একটা লিংক। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। আচ্ছা, শামিল সেজান, শুনতে পাচ্ছেন? জি 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 ভাই, আমি হ্যাঁ, করছি। জি। আচ্ছা ভাই, এই যে আচ্ছা, দেখা যাচ্ছে ভাই? আম, এটা কার্ডটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ফাহিম হাবিবও শেয়ার করছেন, তারটাও দেখা যাচ্ছে। আপনি ফাহিম হাবিব যে আছেন রাখেন, আমরা পরে দেখতেছি। আগে এই শামিল ভাই যেটা আছে দেখে নেই। সো একটা ইমেজের পর হচ্ছে কি লিংক কোথায় করছেন? এই যে ভাই, এই যে এসিডিএনজিও। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, আমি শেয়ার অফ করে দিলাম। জি। ওকে, ফাহিম হাবিব, আপনি তো শেয়ার করছিলেন, আপনার প্রেজেন্টেশন এখন আবার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। প্রেজেন্টেশনে কিছু দেখতে পারতেছি না। কষ্ট করে আরেকবার একটু প্রেজেন্ট করেন। আচ্ছা, উম্মে হাবিবা আপু, একটু শেয়ার করেন। জি, ফাহিম হাবিব দেখা যাচ্ছে। আপনার ডকুমেন্টটা ওপেন করেন। আচ্ছা, ওকে। ইমেজের প্লেসমেন্ট আরেকটু বড় করতেন, হ্যাঁ? মানে ইমেজ যেখানে বসিয়েছেন, তো সেই অনুযায়ী ইমেজের প্লেসমেন্ট আরেকটু বড় করা উচিত ছিল। মানে ইমেজটা আরেকটু বড় করা উচিত ছিল। এই, তাছাড়া মোটামুটি আপনি ঠিকঠাকই করছেন, যে একটা লিংক একটা ইমেজ দেওয়ার কথা ছিল। জি স্যার, নো প্রবলেম। সো থ্যাংক ইউ ভাইয়া। আম, আচ্ছা, এরপরে ওই যে উম্মে হাবিবা আপু, শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, আপনি শুনতে পাইলে একটু নক দেন। ওকে, লগ্ন ভাই বণিক। আমারটা কি স্পষ্ট মানে দেখা হ্যাঁ, গিয়েছিল? আপনারটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। জি ভাইয়া, ওকে, প্রবলেম হচ্ছিল এই কারণে নেটওয়ার্কে। ঠিক আছে, সমস্যা নাই। বুঝতে পারছি যে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আরো স্লো করতেছিল। আচ্ছা, লগ্ন বণিক শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, তো আপনিও শুনতে পাইলে একটু নক দেন। নাফিস ভাইয়া করছেন কিনা? জি ভাইয়া। ওকে,
আমি তো ফোনে আছি, আপনি যদি একটু শেয়ার করে দেন, ওই যে আমাদের এসিডি যে ফোল্ডারটা আছে ওইটার ভিতরে আপলোড দিছি আমি, এটা যদি আচ্ছা, আপনি দেখতেন। আপলোড করে দিছেন অলরেডি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আপনি কি মানে ইমেজ এবং লিংক বসাইছিলেন? হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নেব তাহলে। আচ্ছা, সো মোটামুটি আমরা যারা এখানে এখনো উপস্থিত আছি সবারটাই হয়ে গেছে, শুধুমাত্র আমরা দুইজনের তো দেখতে পারলাম না, সেটা হচ্ছে এক লগ্ন বণিক আপু আর একটা হচ্ছে উম্মে হাবিবা। আচ্ছা, আর একজন আছে মুস্তাকিম বিল্লাহ শামীম হ্যাঁ ভাই। ভাইয়া দেখাবো। হ্যাঁ, দেখান। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইন্ট্রো আলাদা করে লিখতে হয় না, হ্যাঁ? না জাস্ট এক আপাতত দূরে দূরে দিছি ভাইয়া, ঠিক আছে। জাস্ট কি মনে ওকে রাখার জন্য। ওকে ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে মাই চাইল্ডহুড। ওকে, আচ্ছা, এই এডুকেশন এখানে কমেন্ট জেরিটাকে আমি লিংক করছি। ঠিক আছে। ওকে, খুবই সুন্দর হয়েছে আপনারটা। সো কোনো প্রবলেম নাই। ওকে, ফরম্যাটও ঠিক আছে। আচ্ছা, তো থ্যাংক ইউ ভাইয়া, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন, আমরা মূল টপিক যেটা আছে সেটাতে যাই। তো আমি ডকুমেন্টটা ওপেন করি আগে। হ্যাঁ, দেখা যাচ্ছে। জাস্ট এইটুকুই করেছি। আচ্ছা, ঠিক আছে। সো আপনার টাইটেল কই? একটা টাইটেল দিবেন, হ্যাঁ, একটা টাইটেল দিয়ে নেবেন, একটা লিংক করছেন, একটা ইমেজ দিয়েছেন। ওকে, নো প্রবলেম। সো টাইটেলটা এখনই একটু বসায় না, না হলে মনে থাকবে না পরে। ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সো আমি স্ক্রিন শেয়ার করি। ওকে, আমরা যেখানে যেভাবে করি আর কি, আমাদের ডকুমেন্ট করা আছে। সো সেইগুলোর একটা সামারাইজ করব এবং আরেকবার করে আমি বলে দিব, তার সাথে জাস্ট আজকে যেগুলো আছে সেগুলাই করব। সো আমরা 2 দিন ধরে যে কাজগুলা করছি। আচ্ছা, ওকে, এইটা কি আমি করছিলাম নাকি? এইটা আমার করা মনে হচ্ছে না। আচ্ছা, এখানে অনেকগুলা এডিট হইছে। এডিট বলতে এই যে এখান থেকে নিচের থেকে কিছু বাদ চলে গেছে। হ্যাঁ ভাইয়া, এটা আপনার না, আপনার ছিল না ভাইয়া। এটা লিংক বক্স পর্যন্তই করা, বাট এইখানে কোনো একটা প্রবলেম আছে। আচ্ছা, যাই হোক, আপনাদের যেটা দেয়া হইছে সেটা হচ্ছে ফুল একটা ইয়ে দেয়া হইছে, বলা যায় যে ওকে, আমি ভাই এই অ্যাসাইনমেন্টটা কি আপলোড করতে হবে আবার? এই অ্যাসাইনমেন্টটা ফুল করে আপলোড করতে হবে। আপনি যদি অলরেডি ফুল করে আপলোড বলতে করে ভাইয়া এক থাকেন, পৃষ্ঠা লিখছি, যদি আপনি এক পৃষ্ঠা অলরেডি আপলোড করে থাকেন, তো সেই জি। ক্ষেত্রে আপনি যেটা আপলোড করছেন ওই ডকুমেন্ট ওপেন করে বাকি যেটুকু ইনস্ট্রাকশন হবে ওইটার মধ্যে অ্যাড করে দিবেন, ব্যাস। মানে আমার কি আরো লেখা লাগবে কিনা সেটা জিজ্ঞেস করছি, মানে এক না, পৃষ্ঠা লিখছি আরো আমি। লেখা লাগবে না, আরো কিছু জিনিস অ্যাড করা লাগবে। যদি আপনার লেখা লাগে, তো সেই ক্ষেত্রে যে হ্যাঁ, ডকুমেন্টটাই আপনি দিছেন ওইখানে, ওই ডকুমেন্ট হচ্ছে এডিটেবল ডকুমেন্ট। এডিটেবল ও জি, যে ডকুমেন্টটা হ্যাঁ, আছে ওই ডকুমেন্টের ভিতরে দিলেই হবে। জি ভাই ধন্যবাদ। অটো সেভ। ওকে, ভাইয়া অ্যাসাইনমেন্ট কি ড্রাইভে দিয়ে দিব? অ্যাসাইনমেন্ট ওই যে বললাম, এখনো কাজ করতে হবে ওইটার মধ্যে। ওইটার মধ্যে কাজ আছে এখনো। আচ্ছা, সো যাই হোক, আমরা একটু শুরু করি। সেটা হচ্ছে আমরা প্রথমে যে একটা ফরম্যাট নিয়েছিলাম, সো বা ফরম্যাট দেখছিলাম আর কি, বা স্ট্রাকচার বলতে পারেন আপনারা। সো স্ট্রাকচারের মধ্যে একটা টাইটেল,
একাধিক হেডিং, সাব হেডিং, কিছু বুলেট পয়েন্টস বা হচ্ছে গিয়ে এরকম টাইপের থাকে। ওকে, ঠিক আছে। সো যেগুলা দিয়ে আমরা একটা মূল যে আর্টিকেল আছে সেই আর্টিকেলটা বানাইতে পারি। ওকে, সো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু এমন বিশেষ জিনিস যেটা আর্টিকেল লেখার সময় প্রয়োজন হবে এবং আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তার মধ্যে অন্যতম একটা প্রথম জিনিস যে স্ট্রাকচার বা যে ফরম্যাট নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, এই স্ট্রাকচার এবং ফরম্যাট যে আপনি এইটাই ইউজ করবেন এরকম কিন্তু না। কেন নয়? দেখেন, আপনি যদি এসইও অপটিমাইজড করতে চান, আপনার কোনো কন্টেন্ট, যেটা টেক্সট কন্টেন্ট, আর্টিকেল হোক, সেটা ব্লগ পোস্ট হোক, কোনো একাডেমিক রাইটিং হোক, যদি সেটা এসইও অপটিমাইজ করে আপনি সবার সামনে তুলে ধরতে চান, তো তাইলে আপনি যে টাইপের প্লাগইনস ইনস্টল করেন না কেন আপনার হচ্ছে যে সাইটের মধ্যে, সেটাই আপনাকে নির্দেশ করবে কি যে একটা টাইটেল দাও কতটা ক্যারেক্টারের, 65টা ক্যারেক্টারের। একটা h1 ট্যাগ দাও কতটা ক্যারেক্টারের, সর্বোচ্চ 70 ক্যারেক্টারের। একটা মেটা ডেসক্রিপশন দাও কতটা ক্যারেক্টারের, 156টা হইলে বেশি ভালো হয় বা বেস্ট হয়, বাট 70 থেকে 320টা দিতে পারো। একটা হেডিং দাও, হেডিং এর মধ্যে তোমার কি ফ্রেজ আমি খুঁজে পাচ্ছি না। এখানে নতুন একটা জিনিস আসে, সেটা হচ্ছে কি ফ্রেজ। কি ফ্রেজ জিনিসটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, বা যে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করে খুঁজে বের করছি বা পয়েন্ট আউট করছি যে এইটা আমাদের কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডকে আমরা র‍্যাঙ্ক করাতে চাই। সো এই কিওয়ার্ড একাধিক হতে পারে না। ফোকাস কিওয়ার্ড আপনি যেগুলা ইউজ করতেছেন সেইটা একাধিক হতে পারে, কিন্তু যেটা আপনি সফটওয়্যারকে বলছেন যে এইটা আমার ফোকাস কিওয়ার্ড, এইটা নিয়ে আমি কাজ করতেছি এবং এইটা নিয়ে আমি র‍্যাঙ্ক করাবো। আচ্ছা, কারোর একজনের আনমিউট করা আছে, একটু মিউট করে ফেলবেন। সো আমার সফটওয়্যার বা প্লাগইন শুধুমাত্র ওইটাকেই চিনবে, কিন্তু আমার সফটওয়্যার বা প্লাগইনসকে তো আর আমার চেনানোর দরকার নেই। আমার চেনানোর দরকার হচ্ছে কাকে? গুগলকে বা সার্চ ইঞ্জিনকে। ওকে, তো সার্চ ইঞ্জিন যেহেতু সোর্স কোড পড়ে, আমরা জানি যে কিভাবে তারা সোর্স কোড পড়ে, প্রথম থেকে একদম সুন্দর করে পড়তে 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 আসে। সো ওই যে রোবট বা যে ক্রলার ওই কোডগুলা পড়ে, সে ওই যে ডকুমেন্টটা আপনি লিখছেন, যে টপিক নিয়ে আপনি সলিউশন লিখছেন, পুরা সলিউশন তো আর সার্চ ইঞ্জিনকে বোঝার দরকার নেই, তাই না? তো সার্চ ইঞ্জিন কি বুঝবে? আপনি কোন টপিক নিয়ে লিখতেছেন, আপনি কোন বিষয় নিয়ে লিখতেছেন, সেটা কোন নির্দিষ্ট নিশের মধ্যে পড়ে বা টপিকের মধ্যে পড়ে, বা কোন নির্দিষ্ট সলিউশন নিয়ে আপনি লিখতেছেন। ঠিক আছে? সো এইটা কেন পড়ে বা এইটা কেন বুঝতে চেষ্টা করে যে অন্য কিছু বুঝবো না, আমি জাস্ট টপিক বুঝবো, আমি নিশ বুঝবো, বা আপনি কোন সলিউশন দিচ্ছেন সেইটা বুঝবো। কেন? তার কারণ হচ্ছে যেন সে সঠিক জায়গায় সঠিকভাবে সেটা ইন্ডেক্স করতে পারে। সো ইন্ডেক্স করা কি জিনিস? স্টোর করে রেখে দেওয়া। কি জিনিস স্টোর করে রেখে দেয়? ইউআরএলটা স্টোর করে রেখে দেয়, যে মানুষ যদি এই টপিক বা এই সলিউশন খুঁজে, তাহলে এই টপিক বা এই সলিউশনের আন্ডারে এই ইউআরএলটা পাওয়া যায় বা এই ইউআরএল এ বেস থাকে। তো সেই ইউআরএল কখনো একটা হয় না, ইউআরএল একাধিক হয়। হতে পারে সেটা 5টায় আছে, মাত্র 5 জন লিখছে, সো 5টা ইউআরএল এ খুঁজে পাইছে। আবার হতে পারে সেটা 5 কোটি ইউআরএল এ আছে বা 5 কোটি ঠিকানায় আছে, রাইট? তো এইগুলা সবই সিরিয়ালি তার কাছে থাকে। এবং গুগল কোয়ালিটি সবার প্রথমে দেখে। তো কোয়ালিটি কিভাবে দেখে, কিভাবে বুঝবে যে এটা কোয়ালিটি সম্পন্ন? আপনি প্রচন্ড কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করলেন, বা মানে খুবই দামি দামি ওয়ার্ড, যেরকম আমরা বাংলাতে বলি যে
এই কাজটা করবেন, এই কাজটা করার ব্যত্যয় ঘটাবেন না। ভাই ব্যত্যয় ঘটানো আবার কি জিনিস? অনেকে ব্যত্যয়ের এখন বানানো পর্যন্ত করতে পারবেন না যে ব্যত্যয় বানান কিভাবে লিখতে হয়। আপনার মাথার ভিতরে অনেকেরই মাথার ভিতরে ঘুরবে যে ব্যত্যয় বানান কিভাবে লেখে, বাট এই ব্যত্যয় ঘটাবেন না। আমার তো এতটা কঠিন শব্দ ইউজ করার দরকার নেই। আমি যে শব্দগুলা ওইখানে ইউজ করব সেটা গুগলের জন্য ইউজ করব না যে গুগলের অ্যালগরিদমে গুগলের কোডিং এ সব আছে, গুগল ওইটা খুব সুন্দর করে বুঝে নেবে, রাইট? এটা করব না। আমরা যে লেখাগুলো ওইটার ভিতরে লিখব সেইগুলাই মোটামুটি ইউজারকে দেখানোর জন্য লিখব, ইউজার যাতে পড়তে পারে তার জন্য লিখব, রাইট? সো আমরা যেটা লিখব সেটা অবশ্যই ভোকাবুলারি আমরা সবাই চিনি। ভোকাবুলারির যে ওয়ার্ডগুলো আছে খুব কঠিন কঠিন ওয়ার্ড, ওই ওয়ার্ডগুলো আমরা অ্যাভয়েড করে চলবো। আমরা যে ওয়ার্ডগুলো লিখবো সেই ওয়ার্ডগুলো যেন খুব সহজে বোঝা যায়, সহজে পড়া যায়। তার কারণ কি কেউ একজন বলতে পারবেন? এখানে যারা আছেন কেউ একজন বলতে পারবেন যে আমরা কেন সহজ ওয়ার্ডগুলা লিখবো, কেন আমরা রিচ ভোকাবুলারি টাইপের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আমরা ইউজ করব না? কেউ একজন একটু মানুষের বলেন তো। অর্থ বুঝতে জি, পারলে বিরক্ত হয়ে চলে যাবে। যেমন আমি কঠিন কিছু দেখলে প্রথম মানুষ ইগনোর করবে, আচ্ছা, আর মানুষ যেন বেশি খুব কোরআন মানুষ সহজে ইগনোর করবে, এটা পড়তেই চাইবে না, এটা Okay. ব্যাক করে চলে মানুষ যাবে। সহজে যেন মানুষ বুঝতে যেন পারে। সহজে বুঝতে পারে তাই জন্য আর কি। রাইট, ওকে। সো উত্তর হচ্ছে সহজে বুঝতে পারে, ব্যাপারটা এক। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনারা ওয়েবে কোনো এমন এসেনশিয়াল কাজ করতে যান যেটা মানে না করলেই নয়, আপনাদের জীবন বৃথা হয়ে যাবে, এরকম কোনো কাজ আছে আপনাদের? আপনারা ইনফরমেশন নিতে যান। আমরা যারা ইউজার আছি কিছু জানতে যাই, কিছু পড়তে যাই, কিছু শিখতে যাই। ব্যাপারটা এরকম না যে আমি যদি ইন্টারনেটে গিয়ে ওইটা না শিখি না পড়ি তাহলে আমার জীবন বৃথা হয়ে যাবে। কিন্তু আমরা একাডেমিক লাইফে কি করি? রবীন্দ্রনাথ একটা কবিতা লিখছে, সেই কবিতার মধ্যে এমন একটা শব্দ চয়ন করছে যে শব্দ দেখা যাচ্ছে মানে সেই কোটি কোটি বছর আগে থেকেও জীবনে কেউ কোনোদিন ওই শব্দ শুনেই নাই, দেখা যাচ্ছে উনিই প্রথম ওই শব্দটা তৈরি করছে। আর ওই শব্দের মিনিং কি তাও আমাদের পড়ে মুখস্থ করে রাখা লাগছে। কিন্তু ভাই এটা তো এছাড়া আর কেউ একাডেমিক জানে না জিনিস এটার না, অর্থ। এসেনশিয়াল না। মানুষ এখানে একটু এন্টারটেইনড হইতে আসে, কিছু জিনিস পড়ে নিজের কাছে একটু ভালো লাগতেছে, হ্যাঁ এই জিনিসটা নতুন জানলাম। ইউটিউবে মানুষ ভিডিও ঘন্টার পর ঘন্টা বসে বসে কেন দেখে? তার কারণ এই না যে সে সব সময়ের জন্য শিখতে আছে। এন্টারটেইনমেন্টের একটা জিনিস। সো একজনের মানুষের কথা বলার ভঙ্গিমা তার কাছে ভালো লাগে, ঘন্টার পর ঘন্টা দেখে। আমি যখন হচ্ছে Xiaomi কোম্পানির ব্র্যান্ড প্রমোটার হিসাবে ছিলাম, সো ওই সময় আমার একজন কলিগ ছিলেন। তো কলিগ কি করতেন, মানে যখন ফ্রি টাইম আছে মোবাইলটা সুন্দর করে এইভাবে করে বের করে সামনে নিয়ে নিতেন, নিয়ে এবার হচ্ছে গিয়ে ইউটিউব দিতেন। তো ইউটিউবের মধ্যে কারে দিত, ওই যে আম, কি জানি তৌহিদ কি জানি একজন আছে না, ওই যে গলার মধ্যে ইয়া বড় স্বর্ণের চেন টেন পরে থাকে, বিশাল বড় গাড়ি টাড়ি আছে, ব্লগ বানায়। সো শহীদ আফ্রিদি। হতে পারে, ও পরের নামটুকু আমার মনে নাই। সো আচ্ছা, ওনার একটা লাস্ট মনে হয় একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ওই যে হেলিকপ্টার করে দই খাইতে গেছিল। তো যাই হোক, এটা নিয়ে অনেকগুলা কথাবার্তা শুনছিলাম। তো সারাদিন বসে বসে ওনার ভিডিও দেখতো। তা আমি একদিন জিজ্ঞেস করছি, তখন আমি ব্লগ চিনতাম না আসলে, মানে সত্যি কথা আছে তখন আমি ব্লগ চিনতাম না, ব্লগ কি জিনিস। তা আমি ওনার কাছে জিজ্ঞেস করতেছি কি দেখেন সারাদিন, এই লোকটা কি সব বক 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 করে বেড়ায়, গাড়ি নিয়ে অমুক জায়গায় যাচ্ছে তমুক জায়গায় যাচ্ছে, মাঝে মাঝে মিউজিক দিচ্ছে, এইগুলো কি কোনো ভিডিও? বলে আমার খুব ভাল লাগে। তো কি ভালো লাগে? বলে ওরে আমার খুব ভাল লাগে। তো আমি বললাম ওরে ভালো লাগে, তো আপনি ভিডিওতে কি দেখতেছেন?
আপনি ছবি সামনে নিয়ে বসে থাকেন, বলে না উনি নড়তেছে চড়তেছে কথাবার্তা বলতেছে, ওনার ভঙ্গিমাগুলো আমার খুব ভালো লাগে। তো দেখেন ঘটনা হচ্ছে উনি যেগুলা করতেছে সেগুলা হয়তো বা একজনের কাছে ভালো নাও লাগতে পারে, বাট কিছু মানুষের কাছে ভালো লাগতেছে। কেন? তার ভঙ্গিমার জন্য, রাইট? সো ওইটা কি উনি একা? একা না। আমি সার্চ করছিলাম যে কি আছে তার ভিডিওর ভিতরে মানুষের এত ভালো লাগে। কিছুই না, ডেইলি লাইফ, টোটালি ডেইলি লাইফ। আমি অমুক করতেছি তমুক করতেছি, মার সাথে কথা বলতেছি, বাবার সাথে কথা বলতেছি, ব্যাপারটা এরকম। ব্লগ যেরকম হয়, আপনারা ব্লগ সবাই চেনেন মোটামুটি। সো দেখলাম কি ওইরকম টাইপের, কিন্তু তার লাখ লাখ ভিউ, মানে দেয়ার সাথে সাথে ভিউ চলে আসে। তো এই যে যতগুলো মানুষ তার ভিডিওগুলা দেখে, ভিউ করে, সব তো আর ফেক না। আমি ধরলাম তার টাকা পয়সা আছে, সে ফেক ভিউ নিচ্ছে, বাট সব তো আর ফেক না। হয়তো 2-5 হাজার মানুষ তো আছে যারা রিয়েলি ওরে ওরে যে কোনো ভাবে পছন্দ করে। তো ওই একই রকম জিনিস আমরা আর্টিকেলের মধ্যেও আসলে আমাদেরকে তুলে ধরতে হবে। কোনো মানুষই আসলে ওয়েব যে ব্যাপারটা আছে, এই ওয়েবে তাকে আসতেই হবে, এসেনশিয়াল, আপনার ওইটা পড়তেই হবে, এরকম টাইপের কোনো কিছু নাই। সো আপনি যেটা করবেন সেটা কোনো ইনফরমেশন ডেলিভার করেন, তাকে কিছু শেখান, তার কোনো সলিউশন দেন, আর তাকে কোনো হচ্ছে গিয়ে যাই হোক না কেন, সো যে ওয়ার্ড গুলো ইউজ করবেন, যে সেন্টেন্স গুলো ইউজ করবেন, খুবই সহজ সেন্টেন্স ইউজ করেন, খুবই সহজ ওয়ার্ড গুলো ইউজ করেন, যেন খুব সহজে সে বুঝতে পারে, রাইট? সো একটা কথা বলা হয় আর্টিকেল রাইটিং এ, যে মানুষ আসলে ভোকাবুলারি পড়তে আসে না, যে তুমি কতটা ভালো ভোকাবুলারি পারো সেইটা ওইটার ভিতরে দিয়ে দিছো নান্দনিকতার একটা ছোঁয়া দিতে, যে ওই যে রবীন্দ্রনাথের ইয়ের মধ্যে চলে গেলাম আর কি। সো তুমি যেটা করবা, খুব সহজে মানুষকে বোঝাইতে চেষ্টা করবা, কারণ একজন মানুষের একটা সলিউশন দরকার, সে চাই কুইক টাইমে ওই জিনিসটা আমি করে ফেলি বা আমার সলভ হয়ে যাক। তো আপনি যদি খুব কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে ওইটা আরো খুব সুন্দর করে সাজিয়ে নান্দনিকতা ছোঁয়ায় নিয়ে যান, আর ওনার তো দরকার নেই এইসব, ওনার দরকার সলিউশন। আপনি খুব সহজে সেই সলিউশনটা দিয়ে দেন, স্টেপ বাই স্টেপ বলেন যে হ্যাঁ এটা এটা এইভাবে এইভাবে করতে হবে। বাট ওইটা যদি আপনি সবার সামনে নিয়ে আসতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু ফরম্যাট, কিছু স্ট্রাকচার ফলো করতে হবে, যে স্ট্রাকচারটা আমি বলে দিছিলাম। এখন এখানে কথা হচ্ছে এক একজন এক এক রকমের করে। এই যে ইউজারকে আনার যে ব্যাপারটা, সেটা ধরেন আপনি করে ফেলছেন অলরেডি। আপনার সাইটে 500টা পেজ আছে, তো 500টা পেজ ধরেন 500টা পোস্টের পেজ আছে, এক একটা পোস্টের জন্য এক একটা পেজ তৈরি হয়। সো 500টা পোস্টের পেজে কিছু না হইলেও পার মান্থ আপনার 5,000 করে, 7,000 করে, 10,000 করে ইউজার আসে কথা। সো আপনার যে সাইট মোটামুটি জনপ্রিয় বা চলতেছে এরকম। তো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আমার পরবর্তী যে পেজ গুলো আছে, সেই পেজের ভিতরে আমার এটা এসিও অপটিমাইজ না হইলেও কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার না। আপনি যা লিখবেন কোনো এসিও অপটিমাইজের দরকার নেই, এই যে ফরম্যাট দিচ্ছে সে ফরম্যাটেরও দরকার নেই। আপনার ওই সাইটের ইউজাররা যে রকম টাইপের ব্লগ বেশি পড়তে ভালোবাসে, আপনি ওই টাইপের ফরম্যাট লেখেন, ঠিক আছে? ওই টাইপের ফরম্যাটই আপনাকে আরো বেশি ইউজার এনে দিবে। কিভাবে এনে দিবে? দেখেন, অ্যানালিটিক্স, যেটা হচ্ছে মেজারমেন্ট বলে একটা ব্যাপার আছে। এখন অ্যানালিটিক্স কিভাবে করব, কি করে কি করতে হয়, সেটা আর্টিকেল রাইটিং এর মধ্যে না, সেটা যখন আমরা ওয়েব ডিজাইন বা হচ্ছে যে ওয়েবসাইট ক্রিয়েট করতে যাব, তো ওই সময় পাবো। তো এখন শুধু এইটুকু জেনে রাখেন, অ্যানালিটিক্স এর মধ্যে গিয়ে আমরা আমাদের সাইটটা যদি সাবমিট করে দেই, তাহলে আমরা দেখতে পারি যে আসলে আমাদের সাইটে কি হচ্ছে না হচ্ছে। তো কিভাবে দেখতে পারি? এরকম টাইপের যে হইলো কোন মানুষ কোন পেজে আছে, সেই পেজে কতজন মানুষ আছে, তারা কোন জায়গা থেকে আসছে, সেটা ফেসবুক থেকে আসছে নাকি অন্য জায়গা থেকে আসছে, কোন ব্রাউজার থেকে আসছে, সে মোবাইল থেকে আসছে নাকি কম্পিউটার থেকে আসছে, তারপরে হচ্ছে সে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কতগুলা পেজ ভিজিট করছে, এরকম নানা ধরনের তথ্য পাওয়া যাবে। তো
তো ওই তথ্য থেকে আপনি বের করে নিতে পারবেন যদি আপনার শুধুমাত্র পোস্ট করার ওয়েবসাইটই হয় যে আপনি শুধুমাত্র পোস্টই করেন এরকম টাইপের। সো ভাই স্ক্রিন দেখাচ্ছে না কেন আপনার? আমি স্ক্রিন আপনাদেরকে ফোকাস করে রেখে দিছি তার জন্য। আমি যখন আবার ওইখানে যাব আবার দেখাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। সো আচ্ছা, তো যেটা বলছিলাম যে তখন আপনি ওইখান থেকে মিজিউর করে নিতে পারবেন যে কারা আপনার কোন টাইপের পোস্ট বেশি পড়তেছে। সো দেখতে পারলেন যে 3টা পেজ আপনার খুব ভালো করতেছে, ইউজার ওখানে খুব বেশি আসতেছে। তো আসার পরে আপনি সেইটা আরেকটু অ্যানালাইসিস করে ফেললেন। কি অ্যানালাইসিস করে ফেললেন? যে হইলো আপনার কোন কোন পেজের থেকে এখানে মানুষ আবার যে এইটা পড়ো, ওইটাতে ক্লিক করে আসতেছে। সো আপনি দেখলেন যে হ্যাঁ, 2-1টা পেজ যেগুলা হচ্ছে গিয়ে আপনার গুগলে র‍্যাঙ্ক হইছে এরকম টাইপের পেজের থেকে এই পেজে মানুষজন আসতেছে। সো আপনার ভিতরে 2টা সলিউশন বা 2টা রাস্তা খুলে গেল। 2টা রাস্তা হচ্ছে আপনি ওইগুলা করছিলেন এসইও অপটিমাইজড, এটা আপনি এসইও অপটিমাইজ করেননি। এইটা রেগুলার টাইপের ফরম্যাটে লিখছেন, আপনি কোনো হেডিং সাব হেডিং এরকম টাইপের কিছু দেননি। আপনার যেরকম মনে হয়েছে যে হ্যাঁ এইভাবে ভালো মানুষের সাথে এনগেজড হওয়া যাবে, মানুষের সাথে কানেক্ট করা যাবে, সো আমি এইভাবে লিখি, আপনি এইভাবে লিখে ফেলছেন এবং মানুষ ওইটাই পছন্দ করতেছে। তখন আপনার যে ফরম্যাট এই যে কি জানি বলে আপনার হচ্ছে হেডিং, সাব হেডিং, মেটা ডেসক্রিপশন, তারপরে হ্যান ত্যান অনেক কিছু এই যে যেগুলো আমরা এখানে শিখতেছি, সো এইগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? তার কারণ হচ্ছে অলরেডি আপনার কিছু পেজ গুগলে র‍্যাঙ্কড হয়ে আছে যেখান থেকে ইউজার আসতেছে, ইউজার ওইখান থেকে বাউন্স করে আপনার অন্য পেজে চলে যাচ্ছে, যে পেজে আপনি এমন ভাবে লিখছেন যেটা আপনি একজন ইউজারের সাথে খুব ভালোভাবে কানেক্ট হইতে পারতেছেন, খুব ভালোভাবে এনগেজড হইতে পারতেছেন। সো আপনি ওই ফরম্যাটটাই লেখেন। তো তাইলে ওইটা কি হচ্ছে যে গুগলে হবে না বা গুগলে আসবে না? অবশ্যই আসবে, কেন আসবে না? তো কেন আসবে ভাই? আপনি তো বললেন যে এই ফরম্যাট যদি এরকম না থাকে তাহলে আমাদের এসইও ইওস্ট এর যে প্লাগইনস আছে সেই প্লাগইন সাজেস্ট করে না। বাট সেটা কিভাবে আসবে? সেটা এইভাবে আসবে যে আপনি টাইটেল তো একটা দিচ্ছেন, টাইটেলের মধ্যে আপনার কিওয়ার্ড আপনি একটা দিয়ে দেন, বা কিওয়ার্ড যদি নাও দেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, সো যদি আপনি হইলো ওই কিওয়ার্ডটা ওর ভিতরে নাও দেন, তাও দেখেন আপনি কোনো না কোনো টপিক নিয়েই লিখতেছেন। সো যে টপিক নিয়ে আপনি লিখতেছেন সেই টপিকটা টাইটেলে দেয়া আছে। আপনি আরেকটা এক্সট্রা কাজ করবেন, সেটা হচ্ছে H1টা করে দিবেন। মানে টাইটেলটা যেটা গুগলে দেখায় সেটা সার্চ ইঞ্জিনে, আর একটা H1 সেটা একটু এক্সটেন্ডেড হয় আর একটু লং হয়। তো সেইটা আপনি কিসে করে দিবেন? হচ্ছে মূল যে ওয়েবের মানে পোস্টের পেজ আছে আর কি, পোস্ট বা আর্টিকেলের পেজ আছে সেই পেজের মধ্যে দিয়ে দিবেন যে মানুষ যেন এসে আরেকটা আর্টিকেল ওর থেকে একটু এক্সটেন্ড দেখতে পায়, যে হ্যাঁ যে আর্টিকেলটা দেখে আসছিল তার সাথে আরো কিছু লাগানো আছে এরকম। সো কেন? তার কারণ হচ্ছে ওই যে বললাম কোন টপিক নিয়ে আপনি কাজ করতেছেন, কোন টপিক নিয়ে আপনি সলিউশন দিচ্ছেন, এরকম টাইপের যা আছে সবগুলা গুগল এই ট্যাগ গুলোর মাধ্যমে নেয়। কোন কোন ট্যাগ? টাইটেল ট্যাগ, H1, H2, H3, H4, 5, 6 এরকম ট্যাগের মাধ্যমে নেয়। তারপরে নেয় মেটা ট্যাগের মাধ্যমে, তারপরে নেয় মেটা ডেসক্রিপশনের মাধ্যমে। তো মেটা ডেসক্রিপশন লিখতে গেলে ওইটার ভিতরে যে কিওয়ার্ড গুলো দেয় ওটাতে মেটা ট্যাগ হয়ে যায় আর কি। সো এখান থেকে যেগুলা নেয় সেইগুলাকে গুগল এক একটা টপিক ধরে। সো যার জন্য আমরা যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো ওই ট্যাগের মধ্যে দেই। এই জন্যই রুলস করা এরকম টাইপের, বা আমরা হচ্ছে যে রুলস বানাইছি এরকম টাইপের যে আমাদের গুগল যেহেতু এটার এই টাইপের লাইনে যা লেখা থাকে সেগুলো টপিক হিসাবে নাই, সো আমাদের কিওয়ার্ড এরকম এরকম টাইপ করে এই সব ট্যাগের মধ্যে লেখা উচিত। এই হচ্ছে ট্যাগ কেন দিব বা কেন দিব না সেটা সলিউশন। গুগল কিভাবে পড়ে, আমার ফরম্যাট চেঞ্জ হতে পারে কি পারে না সেটার সলিউশন বা একটা উত্তর। ওকে, তো এরপরে আমরা কুইক চলে যাব হচ্ছে আরো কিছু জিনিসে। সেটা হচ্ছে আমাদের যে ফুল আর্টিকেল আছে
সেই আর্টিকেলের মধ্যে যে কিওয়ার্ড গুলা ব্যবহার করব, যে কিওয়ার্ডের নিচে আমরা লিংক করব, সবগুলো কিওয়ার্ডই রিলেভেন্ট হইতে হবে। যে টপিক নিয়ে আমরা কথাবার্তা বলছি, যে নিশ নিয়ে কথা বলছি বা যে সলিউশনের সম্পর্কে কথাবার্তা বলছি, সেইটা রিলেটেড হইতে হবে। কোনো এমন কিছু কথা ওইটার ভিতরে বলা যাবে না যেটা অপ্রাসঙ্গিক, যে এইটার সাথে যায় না, রাইট? আচ্ছা, তারপরে যে কিওয়ার্ড ইউজ করতেছেন, আপনি বারবার একই রকম কিওয়ার্ড ইউজ করলেন, এটা করবেন না। কি করবেন? ফ্রেজ ইউজ করবেন বা ওইটার অল্টারনেটিভ কোনো সিনোনিম ইউজ করবেন। ঠিক আছে? কেমন সেটা? ধরেন আপনি পেট নিয়ে কিছু একটা করতেছেন, তো পেটের মধ্যে ধরেন ডগ নিয়ে করতেছেন, যে ডগ ক্লিনিং বা ডগ ওয়াশিং এরকম টাইপ জিনিস নিয়ে। সো একটা করতেছেন, এরকম একটা টপিক আপনি বেছে নিয়েছেন, যে যে টাইপের ডগের হচ্ছে অনেক বড় বড় লোম থাকে, ওই টাইপের ডগকে কিভাবে ওয়াশ করা যায় সেইটার একটা সলিউশন আপনি বলতেছেন। তো ওইটার মধ্যে আপনি পুরা লিখলেন ধরেন 2000 ওয়ার্ড। তো 2000 ওয়ার্ডের ভিতরে দেখা যাচ্ছে 60 থেকে 90 বার আপনি ডগ শব্দটাই লিখেছেন। ডগ ওয়াশিং, ডগ ক্লিনিং, ডগ ওয়াশিং, ডগ ক্লিনিং, এরকম করে আপনি 60 থেকে 80 বার বা 70 বার এরকম লিখছেন। আপনার ওই পেজ, আপনার সাইট পেনাল্টি হয়ে যাবে, বা গুগল পেনাল্টি দিয়ে দিবে যে আপনি একই ওয়ার্ড এতবার ইউজ করছেন। গুগল মনে করবে যে ওই কিওয়ার্ডটা আপনি হয়তোবা জোর করে র‍্যাঙ্ক করার ট্রাই করতেছেন। সো এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো সেই ক্ষেত্রে আপনি ডগের জায়গায় পাপি দিতে পারেন। দেখা যাচ্ছে ডগ যেখানে ক্লিনিং দিচ্ছেন, সেখানে আপনি পাপি ওয়াশিং দিতে পারেন। এরকম সিনোনিম টাইপের ওয়ার্ড একটু ফ্রেজ চেঞ্জ করে আপনাকে দিতে হবে, যেন একই শব্দ বেশ কয়েকবার থাকলে সমস্যা নেই, কিন্তু যদি অনেক বেশি হয়ে যায় তখন সমস্যা, রাইট? ওকে, তো ঠিক আছে, এরপরে আমরা যেটা আসলাম সেটা হচ্ছে লিংক। আমাদের লিংক হয়ে গেছে। সো এখন মনে করেন আমরা গতকালকে পর্যন্ত যেটা করছি তাতে একটা মোটামুটি আর্টিকেল লিখে ফেলা যায়, কারণ আমাদের একটা ফরম্যাট আছে। আমরা বলছি এখনো পর্যন্ত যে হইলো কিরকম কিরকম টাইপের লেখা যাইতে পারে আর কি, লিংক করা যাইতে পারে কিনা, ওইটার ভিতরে কিভাবে ইমেজ বসানো যায়, হ্যাঁ, কোনটা কত ক্যারেক্টারের হতে হবে, সবগুলোই মোটামুটি আমাদের বলা হয়ে গেছে। সো এইটা দিয়েই একটা আর্টিকেল লিখে ফেলা যায়, কিন্তু আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। কি জিনিস মনে রাখতে হবে? এই যে একটু আগে যেটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম, যে ভোকাবুলারি যে টাইপের ওয়ার্ড গুলো আছে, সেই ওয়ার্ড গুলো আমাদের খুব সিম্পল ইউজ করতে হবে, যেন মানুষ এঙ্গেজ থাকে, কানেক্ট থাকে। তো তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যে রিডএবিলিটিটা যেটা আছে, সেই রিডএবিলিটিটা ইমপ্রুভ করতে হবে আরো। রিড অ্যাবিলিটি মানে পড়ার যে ক্ষমতা, সেটা যত আপনি ইমপ্রুভ করে দিতে পারবেন, একটা মানুষ তত সহজে পড়তে পারবে। তো তার জন্য আমাদেরকে বেস্ট প্র্যাকটিস হিসেবে কি কি করতে হয়? কিছু কানেক্টিং ওয়ার্ড ইউজ করতে হয়, কিছু সিম্পল ওয়ার্ড ইউজ করতে হয়। কিছু বলতে সিম্পল ওয়ার্ড দিয়ে আসলে আমাদের ফুল আর্টিকেল গুলো লিখতে হয়, এবং কানেক্টিং ওয়ার্ড গুলো তার ভিতরে থাকে। আচ্ছা, তারপরে কি আছে? রিডিউস সেম ওয়ার্ড রিপিট এবং অ্যাভয়েড প্যাসিভ ভয়েস। ঠিক আছে? সো ওকে, রিডিউস আমরা বুঝলাম সিম্পল ওয়ার্ড এবং কানেক্টিং ওয়ার্ড। তো কানেক্টিং ওয়ার্ডে আমি পরে আসতেছি। রিডিউস সেম ওয়ার্ড রিপিট, এইটার মানে কি বলতে পারবেন? যে এইটা বলতে আসলে কি বোঝায়? কেউ একজন একটু বলেন। একই শব্দ বা একই ওয়ার্ড মানে 2-3 বার না ব্যবহার করা। 2-3 বার না, মানে ধরেন এরকম, আমরা যখন ছোটবেলায় ধরেন ক্লাস 3, 4, 5 এরকম টাইপের পড়ি, তো তখন হচ্ছে গিয়ে আমাদের রচনা লিখতে দিত না? গরু রচনা, বিড়াল রচনা, কুকুর রচনা, ইয়া বড় বড় রচনা। তখন আমাদের কাছে ইয়া বড় বড় রচনা বলতে 10 লাইন বা 10টা বাক্য, এটাতে রচনা শেষ। আমরা কিভাবে লিখতাম? গরু একটি গৃহপালিত পশু, গরুর 4টি হাত আছে, গরুর 2টো কান আছে, 2টো চোখ আছে, গরু হাম্বা হাম্বা করে ডাকে, গরু বিচুলি খায়। সো এইভাবেই তো লিখতাম না? বারবার এই যে গরু শব্দটা আসতেছে, এইটাই হচ্ছে সেম ওয়ার্ড রিপিট করা।
সো আমরা অনেকেই এরকম আছি যখন লিখতে যাব আর কি, আর্টিকেল লিখতে যাব বা লিখতে যাব, তখন একই প্যারাগ্রাফের মধ্যে বা এন্টায়ার যে হচ্ছে গিয়ে ইয়েটা আছে, আর্টিকেল আছে, তার মধ্যে বারবার একই শব্দ দিয়ে আপনার সেন্টেন্স শুরু হইতে পারে। যেমন আই ওয়াজ গোয়িং দেয়ার, আই ওয়াজ লুকিং টু হিম, হ্যাঁ, তারপরে হচ্ছে আই ওয়াজ অ্যানালাইজিং হিম, এরকম টাইপ। সো এই বারবার আই শব্দটা আপনি নিয়ে আসছেন, এইটা রিডিউস করে ফেলতে হবে। এটা রিডিউস করে কি করতে হবে, বেশ কিছু এমন ওয়ার্ড ইউজ করতে হবে যে ওয়ার্ডগুলা দিয়ে আপনি খুব সহজেই যে বাক্যটা আপনি আই দিয়ে শুরু করে বোঝাইতে চাচ্ছেন সেটা আপনি বোঝাতে পারেন। ঠিক আছে, ওকে। সো এটার কি কোনো ভাইয়া নির্দিষ্ট রুলস আছে? এটার কোনো নির্দিষ্ট রুলস নেই, এটা এক একজন এক এক রকম করে লিখতে পারে। তো সেই ক্ষেত্রে ভাই কি এক্সাম্পল দিতে পারবেন কয়েকটা? যেহেতু বললাম এর কোনো নির্দিষ্ট রুলস নেই, তো সেহেতু এটার কোনো নির্দিষ্ট এক্সাম্পলও হয় না যে আমি একটা দিব এটার বদলে আপনি এটা লিখেন। বাট এইটুকু বুঝেন যে আপনি একই শব্দ দিয়ে বারবার সেন্টেন্স শুরু করবেন এবং একই শব্দ বারবার ইউজ করবেন পুরো আর্টিকেলের মধ্যে, ব্যাপারটা খুবই বিরক্তিকর এবং বোরিং লাগে। এর জন্যে কি করা হয়, রিডিউস করে ফেলা হয়। রিডিউস করা মানে কমায় দেয়া, সেম ওয়ার্ড রিপিট করা যাবে না। ওকে, দ্বিতীয় যেটা আছে অ্যাভয়েড প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস যেটা আছে সেটা অ্যাভয়েড করে দিতে হবে। কেন? তার কারণ হচ্ছে আপনি যত প্যাসিভ ভয়েস ইউজ করবেন আপনার রিডাবিলিটি তত কমে যাবে। ঠিক আছে, সো দ্য ল্যাঙ্গুয়েজ ইজ বিং ইউজড, এই যে দ্য ল্যাঙ্গুয়েজ ইজ বিং ইউজড, এটা প্যাসিভ ভয়েসে যে এই ল্যাঙ্গুয়েজটা আসলে ইউজড হচ্ছে বা ইউজ করা হচ্ছে এরকম। হ্যাঁ, আপনি সহজে লিখে দেন না কেন যে হি ইউজেস দিস ল্যাঙ্গুয়েজ বা আই ইউজ দিস ল্যাঙ্গুয়েজ, আপনি এইভাবে লিখে দেন, খুব সিম্পল ভাবে একজন মানুষ বুঝতে পারবে যে এখানে এই টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে। আপনি লিখে দিচ্ছেন টোটালি প্যাসিভ ভয়েসে এমন ভাবে পেঁচিয়ে যেটা পড়তে গেলে কটমট কটমট লাগে। সো প্যাসিভ ভয়েস যে একেবারে দেয়া যাবে না তা না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন কিছু সেন্টেন্স আসবে যে প্যাসিভ ভয়েস ছাড়া আপনি এটা করতেই পারতেছেন না। দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে প্যাসিভ ভয়েস যতটা কম রাখা যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সাজেস্ট করে আসলে যে 10% পর্যন্ত আপনি প্যাসিভ ভয়েস দিতে পারবেন। বাট কি হয়, আপনি যদি প্যাসিভ ভয়েস কম রাখতে পারেন তত রিডাবিলিটি ঠিক থাকবে, গুগল সেটা আরো কোয়ালিটিফুল মনে করবে। এই যে এখন যেগুলো নিয়ে আলোচনা করতেছি সবগুলোই কোয়ালিটির ব্যাপার, গুগল এইগুলা কোয়ালিটির চিহ্ন বা সাইন হিসেবে ধরে, কারণ এইগুলো আপনার আর্টিকেলের কোয়ালিটি ইমপ্রুভ করে। সো আপনি যদি বারবার একই শব্দ ইউজ করে করে করেন তাহলে ওটা তো আসলেই বিরক্তিকর হয়ে গেল, কোয়ালিটি হারাইলো। আপনি বারবার প্যাসিভ ভয়েস ইউজ করে করে করতেছেন, তো মনে হচ্ছে যে আপনি একাডেমিক মানুষের জন্য লিখতেছেন, মানুষ এটা পড়ে মুখস্থ করে প্যারাগ্রাফের মতো লিখবে। সো এটা গুগল কোয়ালিটিফুল ধরে না। তো তারপরে কি আছে, প্রথম যেটা বাদ রাখছিলাম কানেক্টিং ওয়ার্ড। সো কানেক্টিং ওয়ার্ড আবার কি রকম জিনিস? কানেক্টিং ওয়ার্ড হচ্ছে আপনি ইউজারের সাথে কানেক্ট করতে পারেন এরকম টাইপের ওয়ার্ড। আপনি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করতে পারেন এরকম টাইপের ওয়ার্ড। যেরকম আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন 3টা লাইনের প্যারাগ্রাফ লিখলেন, লেখার পরে আপনি এরকম করে একটা দিলেন যে হাউএভার। হাউএভার মানে কি? কেউ একজন বলেন হাউএভার মানে কি? যাই হোক। যাই হোক। যাই হোক। সো আমরা 2-3 মানে একজনের সাথে কথাবার্তা বলতেছি, বলতে বলতে একটা জিনিস নিয়ে বললাম যে 2-3টা কথা, দোস্ত শোন সিগারেট টিগারেট খাবি না, সিগারেট খাইলে এটা এটা হয় এই হয়, তো যাই হোক চল একটা চা খাই, সিগারেট তো খাবি না চল চা খাই। তো এই যে কানেক্টিং ওয়ার্ড, একটা প্যারাগ্রাফের সাথে আপনি আরেকটা প্যারাগ্রাফ সুন্দর করে কানেক্ট করে দিচ্ছেন কি দিয়ে? কি দিয়ে করতেছেন? মাত্রই বললাম কানেক্টিং ওয়ার্ড। রাইট।
সো কানেক্টিং ওয়ার্ড আপনি হাউএভার দিয়ে করতেছেন, শুধুমাত্র যে হাউএভার কানেক্টিং ওয়ার্ড সেটা না, আপনি কানেক্টিং ওয়ার্ড এরকম ইউজ করতে পারেন যে হাউএভার, মোরএভার, তারপরে হচ্ছে দেয়ারফর, দাজ, রাইট? এরকম টাইপের যে ওয়ার্ডগুলো আছে, খুব সুন্দর সুন্দর কিছু ওয়ার্ড, এগুলো আপনারা একটু খুঁজে নেবেন কোনগুলারে কানেক্টিং ওয়ার্ড বলে, বা কানেক্টিং ওয়ার্ড আরো কি কি হয় সেগুলো একটা লিস্ট করে রেখে দিবেন, ঠিক আছে? So, এইগুলা কি করবেন? ইউজ করবেন। এইগুলা পুরা আর্টিকেলের ভিতরে আপনি বেশ কয়েকবার ইউজ করেন, বেশ কয়েকবার যদি ইউজ করেন, তো সেই ক্ষেত্রে কি হবে, একজন মানুষ ওইটার সাথে কানেক্টেডও হবে, ওর ওই প্যারাগ্রাফ পড়ার পরে নিচের আর একটা প্যারাগ্রাফ পড়ার আগ্রহ জাগবে যে হ্যাঁ ঠিক আছে তাহলে চলো পড়া যাক। ওকে, তো চলেন কিছু উদাহরণ দেখি, এইগুলার উদাহরণ আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এগুলার উদাহরণ কি আছে দেখেন, আমরা এখানে লিখছি যে ধরেন এইটা আমাদের একটা প্যারাগ্রাফ ছিল, সো প্যারাগ্রাফ লিখছি যে you know Adele is a very popular singer who followed a diet plan for her weight loss transformation, so we are about to know her weight loss journey. you তারপরে দেখা যাচ্ছে যে এটুকু আমি আবার নতুন করে দিয়েছিলাম, সো এইটুকু পর্যন্ত ধরেন যে জার্নি। তো তারপরে ধরেন আমরা যেটা নিয়ে কথাবার্তা বলতেছি সেটা নিয়ে আরেকটু কানেক্ট করার ট্রাই করতেছি, এটা যেহেতু যদিও কানেক্টিং ওয়ার্ড না, এটা কানেক্টিং সেন্টেন্স, আমি পুরো একটা সেন্টেন্স ইউজ করছি যে এমন একটা জিনিস করছি, ধরেন ডায়েট প্ল্যান, তো ওই ডায়েট প্ল্যানটা নিয়ে আমি কথাবার্তা বলছি, সো ওই ডায়েট প্ল্যান কি আপনার কম্পেনিয়ন বা আপনার সঙ্গী হতে পারে ডেইলি লাইফে, সেরকম একটা জিনিস আমি জিজ্ঞেস করছি যে ক্যান ইট বি ইয়োর বেস্ট কম্পেনিয়ন। কানেক্ট করা, এই কানেক্ট করা কিন্তু ইউজারের সাথে কানেক্ট করা, এটা কিন্তু আমি সেন্টেন্সের সাথে সেন্টেন্স কানেক্ট করতেছি না, বা প্যারাগ্রাফের সাথে প্যারাগ্রাফ কানেক্ট করতেছি না, আমি আমার যে ইউজার যে এটা পড়তেছে তার সাথে কানেক্টেড হচ্ছি, তার সাথে এঙ্গেজ হচ্ছি। কিভাবে? তার কাছে একটা প্রশ্ন করে যে তুমি এই যে জিনিসটা পড়লা, পড়ে বুঝলাটা কি, তুমি আমারে বলো। সো সে কিন্তু আমার সাথে, আমার আর্টিকেলের সাথে কানেক্ট হয়ে গেল, সে ওইটা নিয়ে ভাবতেছে যে আসলে কি বেস্ট। তো আমি দেখা যাচ্ছে ওইখানে এমন ভাবে লিখছি, ওখানে বলেই দেয়া আছে ইনডিরেক্টলি এটা বেস্ট, সো সে মনে 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 ভাবে হ্যাঁ বেস্টই তো। তারপরে এই যে ইয়েস, যখনই এটা আমি জোর করে বলতেছি, একটা লাইন একটা ওয়ার্ডে খুব জোর দিয়ে দিচ্ছি ইয়েস, তার মনের ভিতরে না মানে সে বুঝতে পারবে না, বাট সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে তার একটা খুশি কাজ করবে যে হ্যাঁ সে ঠিক বুঝেছে, ইয়েস, রাইট, শিওরলি ইট উইল বি, অবশ্যই এটা হবে। সো তার ভিতরে একটা আলাদা রকমের আমেজ কাজ করবে, তারপরে সে তারপরেরটুকু আবার পড়তে শুরু করবে। আচ্ছা, আরো কিছু উদাহরণ দেখাই, সেটা হচ্ছে ধরেন আপনি একটা যে ওয়ার্ড মানে যে একটা লাইন দিবেন, প্রথম একটা লাইন যেটা আপনার প্যারাগ্রাফের প্রথমে শুরু হচ্ছে, তো ওই প্যারাগ্রাফের যেটা দিবেন সেই ইনফরমেশন গুলো ট্রু হইতে হবে, ইন্টারেস্টিং হইতে হবে, ইনফরমেটিভ হইতে হবে, মানে কোনো কঠিন ওয়ার্ড তো আর আপনি ইউজ করতেছেন না। একজন পড়তে শুরু করছে, আপনি 2 থেকে 3টা প্যারাগ্রাফ তারে পড়াইলেন, খুব সুন্দর করে এনগেজ করে পড়াইলেন, পড়ানোর পরে এমন একটা লাইন ইউজ করেন যে লাইনটা নিয়ে সে আসলে একটু কপাল কুঁচকায় দিবে, ওমা এটা আবার কি জিনিস, এরকম টাইপের। সো তখন ওই লাইনের নিচে আপনি খুব সুন্দর করে দিয়ে দিবেন লেট মি এক্সপ্লেইন, মানে বুঝতে পারলেন না তো, আমি বুঝিয়ে দিচ্ছি। যে এই যে যে ব্যাপারটা সেটা আপনি তার সাথে আবারও কানেক্ট হচ্ছেন, তার ওই জিনিসটা জানার প্রতি আগ্রহ আরো বাড়তেছে, রাইট? সো এইভাবে আস্তে 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 ধাপে ধাপে আগাইতে হয়। এইটা হচ্ছে ধরেন আর্টের মতো, যে আপনি যখন একটা ছবি আঁকাবেন তখন দেখবেন 2 রকম করে মানুষ, মানে যখন একটা পোর্ট্রেট আঁকানো হয় মানুষ 2 রকম করে আঁকায়, কেউ হচ্ছে পুরা একটা ড্র নিয়ে হচ্ছে যে মানে যেটা বলে মুখমণ্ডলের একটা অবয়ব এঁকে নিয়ে তারপরে বাকিগুলো ফুটায় ফুটায় তুলে, কেউ আগে চোখের থেকে শুরু করে, রাইট? সো ওইটা যেরকম একটা একটা ধাপে ধাপে সুন্দর করে 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 ফোটানো হয় একেবারে কালার থেকে ফিনিশিং পর্যন্ত, এই ব্যাপারটাও ঠিক একই রকম। আপনাকে আস্তে 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 ভিতরে ঢুকতে হবে। কিসের ভিতরে ঢুকতে হবে? যে ইউজার পড়তেছে তার মনের ভিতরে ঢুকতে হবে, তাকে ফিল করাইতে হবে ব্যাপারটা,
সে যেটা পড়তেছে যেন সে সেটা ফিল করতে পারে, হ্যাঁ মানে সে এরকম হবে তার কল্পনায় সে চোখের সামনে দেখতে পারতেছে, কল্পনায় সে তার চোখের সামনে ওইটা টোটালি ভেসে উঠতেছে বা দেখতে পারতেছে, রাইট? তো আচ্ছা, একটা ঘটনা বলতে যাচ্ছিলাম, পরে বলবো, আচ্ছা আগে এইটুকু শেষ করি তারপরে। তো সেটা হচ্ছে আমরা এই যে যে লাইনটার পরে লেট মি এক্সপ্লেইন লিখবো, সেই লাইনটা অবশ্যই একটা ইনফরমেশন ডেলিভার করবে, যে কোনো একটা ইনফরমেশন, এবং সেই ইনফরমেশনটা ট্রু হইতে হবে, ইন্টারেস্টিং হইতে হবে এবং ইনফরমেটিভ হইতে হবে। মানে যে ইনফরমেশনটা আমি দিচ্ছি সেটা তো অবশ্যই ইনফরমেটিভ, বাট যে লাইনটা আছে আর কি, সেই লাইনটা ট্রু হইতে হবে। মানে ব্যাপারটা এরকম বলা যাবে না যে হতে পারে এরকম টাইপ। সো আর্টিকেল রাইটিং এ এই হতে পারে ব্যাপারটার কোনো মানে জায়গা নেই, হতে পারে এইটার কোনো জায়গা নেই। হয় আপনি নির্দিষ্ট করে বলেন যে এইটা, না হইলে আপনি ওইটা টোটালি বাদ দিয়ে দেন যে না আপনি এটা জানেন না। সো সে অ্যাজিউম, এই যে এর আগে আমরা হচ্ছে যে একটা দেখছিলাম যে অ্যাজিউম কেন আমরা ইউজ করব না, অ্যাজিউম এখানে আছে বাট কেন আমরা ইউজ করব না, কই সে অ্যাজিউম কই, এই যে অ্যাজিউম, অলওয়েজ ট্রাই টু সলভ এ প্রবলেম, ডোন্ট ইউজ অ্যাজিউম। অ্যাজিউম মানে ব্যাপারটা হচ্ছে ধরে নেওয়া, ধরেন এরকম এরকম করে করলেন আর হয়ে গেল। সেই ধরে নেওয়া ব্যাপারটার কোনো জায়গা আর্টিকেলের মধ্যে নাই, রাইট? আপনারা যেটা করবেন সেটা অবশ্যই মানুষ শুধু ধরেই নিবে না, ওইটা ট্রু হইতে হবে, ওইটার ভিতরে কোনো একটা খুবই ভালো আপনার যেটা বলে ইনফরমেশন থাকতে হবে এবং ইন্টারেস্টিং থাকতে হবে, সেটা সেই লাইনটা। তারপরে সেটা যদি মানুষ না বুঝতে পারে, আপনি জানেন যে মানুষ ওইভাবে ওই যেটা আপনি যেভাবে লিখছেন ওইটা বুঝতে পারবে না, সো ওইটা আপনি বলে দেন যে হ্যাঁ লেট মি এক্সপ্লেইন, আমি এক্সপ্লেইন করতেছি আসলে এখানে কি হচ্ছে, করে আপনি লিখে দেন। আচ্ছা, আপনি ইয়ের শেষে যেটা বলে কি জানি বলে, আপনার একটা প্যারাগ্রাফের শেষে আর একটা প্যারাগ্রাফের শুরুতে, বা একটা লাইনের শেষে আর একটা লাইনের শুরুতে আপনি দিতে পারেন ইন অ্যাডিশন, দিতে পারেন বাট। আপনি একটা ইনফরমেশন দিলেন যে এটা 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 এভাবে এভাবে কথা, কিন্তু খবরদার এরকম করে করবেন না যে বাট, ঠিক আছে? আচ্ছা, আপনি একটা ব্যাপারে ইনফরমেশন দিচ্ছেন, দুই তিনটা জিনিসের ইনফরমেশন দিলেন, যে দুই তিনটা ব্যাপার, সো একজন মনে করতে পারে দ্যাটস অল, না দ্যাটস অল না, আপনি এরকম দিতে পারেন যে কি দেয়ার ইজ মোর, আরো আছে, সো সেগুলো কি, সেগুলো আপনি লিখে দেন। আচ্ছা, বাট আমি দুইবার দিয়ে দিছি, ওকে, কেটে দিলাম একবার। আচ্ছা, তারপরে কি আছে, আই ডিড নট স্টপ দেয়ার, এই ব্যাপারটা কি জিনিস? এই ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যখন বললাম যে ফার্স্ট পারসন ন্যারেটিভ, সব সময় তার আপনি প্রোডাক্ট টাইপের নিয়ে লিখবেন না, সব সময় দেখা যাচ্ছে একাডেমিক নিয়ে লিখবেন না, সব সময় রিসার্চ পেপার লিখবেন না, সব সময় খুব গুরুগম্ভীর টাইপের যে ইগুলা আছে ওইগুলাও লিখবেন না। কিছু কিছু সময় আপনি যেটা লিখবেন সেটা নিজের ভার্ডিক্ট লিখবেন, বা নিজের একটা অভিমত লিখবেন, নিজে সেটা এক্সপেরিয়েন্স করছেন এরকম লিখবেন। সো তার মধ্যে আপনি এরকম টাইপের ওয়ার্ড আপনার নিজেকে জড়িয়ে আপনি উপস্থাপন করতে পারেন, সেইটা আসলে উদাহরণ দিয়ে বলা হয়েছে। আই ডিড নট স্টপ দেয়ার কিরকম, যে দেখা যাচ্ছে কোনো একটা ব্যাপারে আমি মোটিভেশন দিচ্ছি, সো আমার টপিক বা আমার নিশ হইলো মোটিভেশনাল, কথার কথা শুধুমাত্র যে মোটিভেশন আছে ব্যাপারটা এরকম না, অন্য অনেক ক্ষেত্রেই হতে পারে, রিভিউ ক্ষেত্রে হতে পারে যে আপনি কোনো একটা প্রোডাক্ট ইউজ করতেছেন, সো সেইটা রিভিউ দিচ্ছেন, তো ওই প্রোডাক্টে কোনো একটা জায়গাতে আপনি আটকিয়ে গেছেন, গিয়ে আর বের হইতে পারতেছেন না, রাইট? তখন আপনি আপনার যে সাবস্ক্রাইবার আছে, ইউজার আছে, তাদেরকে বলতেছেন যে হ্যাঁ এটাই আমি আটকে গেছিলাম। তো তারপরে দেখা যাচ্ছে আপনি আরেকটা কানেক্টিং ওয়ার্ড দিলেন, আই ডিড নট স্টপ দেয়ার। তো এরপরে এইটা পড়ার পরে মানুষের আবারও পড়তে আগ্রহ হবে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তো সে আটকানোর পরেও সেখানে থেমে থাকিনি, সেখানে কি করছেন সেটা একটু পড়ে আসি বা দেখি, এটা ইউজ করতে হবে। ওকে, তারপরে কি দেখা যাচ্ছে আপনি কোন একটা ব্যাপারের অনেকগুলো নেগেটিভ মন্তব্য দিচ্ছেন, যে এইটা দিয়ে এটা হয় না, ওইটা হয় না, সেটা হয় না, বাট দ্য গুড থিং ইজ, কিন্তু ভালো ব্যাপার হচ্ছে এইটা দিয়ে অমুক জিনিসটা করা যায়,
আপনি লিখে দিতে পারেন। তারপরে কি আছে, দ্য বেস্ট পার্টিজ। হ্যাঁ, মানে অনেকগুলো ভালো ভালো পার্ট লিখছেন বা অনেকগুলো ভালো ভালো ইয়ে লিখছেন, কি বলে, পয়েন্ট, এটা করা যায় সেটা করা যায়, এটা হয় সেটা হয়, বাট বেস্ট পার্টিজ, কোন পার্টটা বেস্ট, এই পার্টটা বেস্ট, রাইট, সেটা আপনি তুলে দিলেন। দ্য বেস্ট পার্টিজ, আপনি এটা করতে পারেন, এই কাজে লাগতে পারে, ঠিক আছে, ওকে। তারপরে কি দেখা যাচ্ছে, ওই বেস্ট পার্টিজই আমি যেরকম দিলাম যে দ্য বেস্ট পার্টিজ, ওইটা আরেক ভাবে আপনি দিয়ে দেন, নাও হেয়ার কামস দ্য বেস্ট পার্ট, এইবার আমি তুলে ধরবো সব থেকে বেস্ট পার্ট, রাইট। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকগুলা এক্সাম্পল আমরা পাইলাম, কিভাবে কিভাবে কানেক্টিং ওয়ার্ড গুলো ইউজ করব, কিভাবে একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ কানেক্ট করব, কিভাবে মানুষকে এঙ্গেজড রাখবো, কিভাবে একটা থেকে প্যারাগ্রাফের থেকে আরেকটাতে একজন যে ইউজার আছে তাকে পুশ করব, যে তুমি এই প্যারাগ্রাফ পড়া শেষ, ওইটাতে যাও। যতক্ষণ ধরে আমি আমার সাইটের মধ্যে বা পোস্টের মধ্যে একজন ইউজারকে ধরে রাখতে পারবো, ততক্ষণ পর্যন্তই আমার লাভ। আমি যদি আর্টিকেল রাইটার হিসাবে বা কন্টেন্ট রাইটার হিসাবে, ব্লগ রাইটার হিসাবে আমি যদি আমার ইউজারকে ধরে রাখতে না পারি, যারা টার্গেটেড ইউজার, না আমি সেল করাইতে পারবো, না আমি আমার পেজের মধ্যে হচ্ছে যে সেগুলার কোন রকম ইমপ্রেশন এনে আমার অ্যাডের থেকে কিছু ইনকাম হবে, কিচ্ছু হবে না। সো আমার ইউজারকে ধরে রাখাই লাগবে, রাইট, ওকে। সো এখন আমরা মোটামুটি জেনে গেলাম যে হ্যাঁ কি কি ইউজ করতে হবে, কি কি ইউজ করা যাবে না, পুরাটাই আমাদের কাছে এখন টোটালি ক্লিয়ার। আবার নতুন করে একটা সামারি শোনেন। টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকবে, ইন্ট্রোর মধ্যে আপনি শুধুমাত্র ইন্ট্রো লিখে দিবেন, আপনার ক্লায়েন্ট যদি মনে করে যে মেটা সে লিখায় নিবে, অথবা আপনি যদি এক্সট্রা তাকে মেটা লিখে দিতে চান তো মেটা লিখে দিবেন। টাইটেলে রাখবেন 65টা ক্যারেক্টার সর্বোচ্চ স্পেস সহ, মেটার মধ্যে রাখবেন সর্বোচ্চ 156 ক্যারেক্টার স্পেস সহ। আচ্ছা, ইন্ট্রো আপনি আপনার আর্টিকেলের লেন্থ হিসাবে দিবেন, 1000 ওয়ার্ডের হইলে দেখা যাচ্ছে আপনি 120, 30, 40, 50, 60 দিতে পারেন, কোনো সমস্যা নেই। 200 ওয়ার্ডও মাঝে মাঝে হয়ে যায়। সো সবগুলোই প্যারাগ্রাফ করে দিবেন, এবং পুরা কন্টেন্টের ভিতরে যতগুলো প্যারাগ্রাফ থাকবে সবগুলো প্যারাগ্রাফের সর্বোচ্চ 4 থেকে 5টা লাইন থাকবে, এক একটা লাইনের ভিতরে সর্বোচ্চ 20টা করে ওয়ার্ড থাকবে, তার বেশি থাকতে পারবে না। আচ্ছা, তো পুরা কন্টেন্টের ভিতরে যে হেডিং এবং সাব হেডিং গুলা থাকবে সেখানে আমাদের কিওয়ার্ড গুলা ইউজ করতে হবে, যে ওয়ার্ডটা আমরা র‍্যাঙ্ক করাইতে চাই। সো মিনিমাম একটা কিওয়ার্ড বলছি, একটা হেডিং এবং একটা সাব হেডিং এ আমাদের কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে, হয় সরাসরি না হলে ফ্রেজ চেঞ্জ করে। যদি সেটা 200, 300, 400, 500 ওয়ার্ডের সর্বোচ্চ হয়, মানে 400, 500 বেশি হয়ে গেল, 200 বা 300 ওয়ার্ডের যদি আর্টিকেল হয়, মাঝে মাঝে লাগে প্রোডাক্টের যে আর্টিকেল আছে ডেসক্রিপশন টাইপের, সো ওইটার মধ্যে যদি আপনার করতে হয়, সর্বোচ্চ একটা হেডিং এবং একটা সাব হেডিং এ আপনি একই কিওয়ার্ড, একটা এক্সাক্ট ম্যাচ বা একদম সরাসরি, এবং আর একটা ফ্রেজ চেঞ্জ করে ইউজ করেন, ঠিক আছে। আর যদি না হয় তো সেক্ষেত্রে একাধিক জায়গাতে আপনি 2 জায়গায় বা 2টা হেডিং এ, অথবা একটা হেডিং একটা সাব হেডিং এ মিনিমাম আপনি কিওয়ার্ড ইউজ করবেন সরাসরি, আর একটাতে ফ্রেজ চেঞ্জ করে, আর সাব হেডিং এ যেভাবে আপনি করতে পারেন। তো সেই ক্ষেত্রে বেস্ট যে পার্ট সেটা, বা বেস্ট যে প্র্যাকটিস সেটা হচ্ছে মিনিমাম 2টা হেডিং এর মধ্যে 1000 ওয়ার্ড বা 1500 ওয়ার্ড যাই হোক না কেন, মিনিমাম 2টা হেডিং এর ভিতরে আপনি আপনার যে কিওয়ার্ড আছে সেটা ইউজ করেন, একটাতে সরাসরি দেন, একটাতে ফ্রেজ চেঞ্জ করে দেন। বাকি যে পুরো কন্টেন্ট আছে ওই পেজের মধ্যে টাইটেল থেকে শুরু করে একেবারে কনক্লুশন পর্যন্ত, ওইটার মধ্যে আপনি প্রতি 1000-এ সর্বোচ্চ 8টা থেকে 9 বার করে ইউজ করেন। তো এই 8টা 9 বার কি বারবার প্যারাগ্রাফের মধ্যে করবেন না, কোথায় করবেন, টাইটেল থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত যেখানে যেখানে এই যে যেভাবে বললাম সেভাবে করার মতো করে 8 থেকে 9 বার করলেই এনাফ প্রতি 1000-এ। এরপরে 2000 ওয়ার্ড করতেছেন তো সেই ক্ষেত্রে আপনি 15টা দেন, আপনি 3000 ওয়ার্ডে লিখতেছেন সেই ক্ষেত্রে আপনি 20টাও দিতে পারেন, 22টাও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি হইছে, এইগুলো যখন দিবেন তখন আপনি
দুই রকম করে কনক্লুশন দিতে পারেন, বা আর্টিকেল আসলে দুই রকম করে লেখা যাইতে পারে। একটা যেগুলো জাস্ট অফিসিয়াল টাইপের হয়, মানে অফিসিয়াল বলতে একটু ইনডিরেক্ট টাইপের লেখা হয়, আর একটা ডিরেক্ট যেটা হচ্ছে ফার্স্ট পারসন ন্যারেটিভ, যে আমি আরেকজনের সাথে গল্প টল্প করতেছি এরকম ভাবে লিখতে হয়। তো এই ফরম্যাটে লিখতে হবে ব্যাপারটা এরকম না, ফরম্যাট টোটালি আলাদা হয়ে যাবে। আপনি যেরকম টাইপের লিখতে চান সেরকম টাইপেরই লিখতে পারেন, যদি আপনার সাইটে মোটামুটি ভালো ইউজার আগে থেকে থাকে। ওকে, একটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে আপনি যে টাইটেলটা দিবেন বা যে টাইটেলটা তৈরি করবেন, কিওয়ার্ড নিয়ে তো আমরা টাইটেল তৈরি করতে বললাম, ঠিক আছে, বাট এই টাইটেলটা কিভাবে তৈরি করবেন? টাইটেল তৈরি করবেন, টাইটেলের মধ্যে ইনফরমেশন রাখবেন, টাইটেলের ভিতরে আর্জেন্সি রাখবেন। আর্জেন্সি মানে হচ্ছে যে টাইটেলটা তৈরি করবেন সেটা দেখার পরে আপনার যে ইউজারগুলো আছে যারা গুগলে সার্চ পেজে খুঁজে পাবে, তাদের ভিতরে যেন এরকম একটা আগ্রহ তৈরি হয় যে এটা যদি আমি না পড়ি এমন কিছু একটা মিস করে ফেলতে পারি। এর জন্য এই যে সাংবাদিকরা ইউজ করে যে একই করলো কলিমুদ্দিন, ইউজ করে না? সো এর জন্যই করে যে মানুষের একটা আরে কি করলো দেখে আসি, ক্লিক করে গিয়ে দেখে আসবে। সো এই একটা যে ব্যাপার আছে সেই ব্যাপারটা তৈরি করার জন্য আসলে এরকম করে করে। সো আপনারাও এরকম করে লিখবেন, তা ব্যাপার না। সো আর্জেন্সি তৈরি করার একটা ট্রাই করবেন যে কিভাবে আসলে করা যায়। ওকে, তারপরে কি আছে? হাউ, হোয়াট, হুইচ। এইটা দিয়ে আপনি যদি করতে পারেন বা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যদি টাইটেল তৈরি করতে পারেন বেশি ভালো হয়, মানুষের সাথে এঙ্গেজড হওয়া যায় ভালো করে। সো টাইটেল তৈরি করলে এইভাবে করতে পারেন, অথবা আপনি সিম্পলি টাইটেলও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট হাউ, হোয়াট, হুইচ এইটা দিয়ে টাইটেল বেশি তৈরি হয়, এবং এইগুলাতে তৈরি করতে বলার কারণ হচ্ছে ক্লিক পড়ে বেশি, মানুষজন একটু দেখতে ভালোবাসে বেশি। বাট আমরা যখন সার্চ করি তখন কিন্তু এই হাউ, হোয়াট, হুইচ এইভাবে দিয়ে এক্সট্রা করে সার্চ করি না, কোনো একটা ব্যাপার সরাসরি লিখি, আমার যা প্রয়োজন সেইভাবে লিখে সার্চ করি। সো আপনাকে যে হাউ, হোয়াট, হুইচ এইটা দিয়েই করতে হবে ব্যাপারটা এরকম না, বাট করলে মোটামুটি আপনার যদি নিশের সাথে বা টপিকের সাথে যায় আপনি করতে পারেন, ভালো হবে। আচ্ছা, তো এই হইলো ব্যাপার। এখন মেটা ডেসক্রিপশন আপনি কিভাবে লিখবেন অবশ্যই সেটা বোঝানো হয়েছে 156 ক্যারেক্টারের, ওইটার ভিতরে সরাসরি আপনার যে ওয়ার্ডটা আছে ফোকাস কিওয়ার্ড সেটা থাকতে হবে। আচ্ছা, তো এখন এরপরে যেটা আছে এগুলো তো বলা হয়েছে। তো এই যে কি ফ্রেজের ব্যাপারটা, কি ফ্রেজ বা কিওয়ার্ড একই জিনিস বা ফোকাসিং কিওয়ার্ড। সো এরপরে হচ্ছে রিডাবিলিটি, বললাম যে রিডাবিলিটির মধ্যে কি কি থাকে, সহজে যেন পড়া যায়, তো তার জন্য কিছু কানেক্টিং ওয়ার্ড ইউজ করতে হয়, একেবারে সিম্পল ওয়ার্ডে একটা আর্টিকেল লিখতে হয়, কিছু রিপিটেড যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড রিডিউস করে ফেলতে হবে, এবং প্যাসিভ ভয়েস অ্যাভয়েড করতে হবে, সবগুলোই মোটামুটি চেষ্টা করবেন যেন অ্যাক্টিভ ভয়েসে লেখা হয়। সো যখন পুরো আর্টিকেল আপনার লেখা হয়ে যাবে ওই সময় আপনি খুঁজে বের করবেন যে কোন জায়গাতে লিংক করা যায়। সো লিংক হয় 8 ধরনের মিডিয়া ব্যবহার করে লিংক তৈরি করা যায়। সো মিডিয়াগুলো হচ্ছে প্রত্যেকটাই কোনো না কোনো কিওয়ার্ডের নিচে হয়। সো আপনার নিশ অনুযায়ী, আপনার আর্টিকেল অনুযায়ী, আপনার টপিক অনুযায়ী যেটা আপনার বেস্ট মনে হবে সেটা আপনাকে দিতে হবে। দেখা যাচ্ছে আপনি মানুষকে সার্চ ইঞ্জিন নিয়ে লিখতেছেন যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন কাকে বলে, সার্চ ইঞ্জিনে মানুষ কি করে না করে, সেখানে কি থাকে না থাকে, এইগুলো নিয়ে আপনি বর্ণনা করতেছেন। তো করার মধ্যে আপনি দেখা যাচ্ছে যে বললেন যে সার্চ ইঞ্জিন কেমন হয় সেটার এক্সাম্পল দেখতে হলে এখানে ক্লিক করুন। সো এটা হয়ে যাবে ক্লিক হেয়ার, ওইটার নাম তখন থাকবে কি জেনেরিক টাইপের কিওয়ার্ডের নিচে আপনি করতেছেন। তো এখন যদি আপনি বলেন যে গো টু গুগল, তো গুগলের নিচে আপনি লিংক করে দিবেন, তখন সেটা হয়ে যাবে ব্র্যান্ডেড লিংক, ঠিক আছে? এটার নাম আপনাকে মনে করে করতে হবে না, বাট আপনি শুধুমাত্র জেনে রাখার জন্য এইটা আপনার লিংক বিল্ডিং এর মিডিয়াগুলো দরকার হবে, যে আমি যেটা করতেছি সেটা আসলে কি করতেছি। সো এক্সাক্ট ম্যাথ যদি আপনার দরকার হয় আপনি এক্সাক্ট ম্যাথ দিলেন, পার্শিয়াল দিলে পার্শিয়াল, এলএসআই দিলে এলএসআই, রাইট, এভাবে দিয়ে দিবেন। আচ্ছা, ইন্ট্রো যেটা শুরু করতে পারেন সেটা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে ইন্ট্রো শুরু করতে পারেন, একই রকম আপনার টাইটেলের মতো, বাট ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যদি আপনি ইন্ট্রো শুরু করেন দেখা গেছে সিটিআরটা বাড়ে। সিটিআর বলতে হচ্ছে ক্লিক থ্রু রেট। তো ক্লিক থ্রু রেট আসলে কি জিনিস, যে
ইমপ্রেশন পড়তেছে 1000 মানুষের, তো 1000 মানুষের ভিতরে কত পার্সেন্ট মানুষ ক্লিক করতেছে? 1000 মানুষ এটা দেখছে, বাট কত পার্সেন্ট মানুষ এটাতে ক্লিক করছে, রাইট? এইটা হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট, যে ক্লিকের রেট রেশিও কোনটা। সো ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে যদি আপনি শুরু করেন যে এইটা আসলে আপনি কি এরকম চাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে আমার কাছে এই সলিউশন আছে, আপনি এটা এটা এইভাবে এইভাবে, সো ওইভাবে যদি আপনি মেটা ডেসক্রিপশনটা লেখা ট্রাই করেন বা ইন্ট্রোটা লেখা ট্রাই করেন, তো কি হয়, মানুষ ক্লিক করে একটু বেশি বা ওইটার ভিতরে যায় বেশি, এটা পড়ে বেশি। সো আপনারা ইন্ট্রো যখন শুরু করবেন ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে করতে পারেন, মেটা ডেসক্রিপশনে যদি ইন্ট্রো না দিতে চান তাতে কোনো সমস্যা নেই। ওকে, সো তারপরে কি আছে, তারপরে হচ্ছে যে কিছু আমরা কানেক্টিং সেন্টেন্স দেখালাম, কিছু বোঝাইলাম যে হ্যাঁ এক ওয়ার্ডে যেরকম কানেক্ট করতে পারবো, এক ওয়ার্ডে একটাই প্যারাগ্রাফ, একটাই লাইন বা একটাই সেন্টেন্স আমরা শেষ করতে পারি। আচ্ছা কি হইলো এটা? ওকে, তারপরে কি, যে ইনফরমেশন আমরা দিব এই আর্টিকেলের মধ্যে সেটা ট্রু হইতে হবে, ইন্টারেস্টিং হইতে হবে, ইনফরমেটিভ হইতে হবে, এবং সেটার মধ্যে আমরা কানেক্টিং ওয়ার্ড হিসেবে এই টাইপ জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখন এইটাতে যাব পরে, আগামী কালকে, আজকে এটাতে যাব না। প্রফেশনাল কিছু টিপস আপনাদের দিব। প্রফেশনাল কি টিপস দিব? এগুলা খুবই জরুরি, রাইট? আপনি পুরো আর্টিকেল এখন লেখা শেষ করে ফেলছেন, বাট এই আর্টিকেলে যদি আপনি প্রফেশনাল টাইপে লিখতে যান বা প্রফেশনালি কাজ করতে যান, তো সেই ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আপনাকে বেশি হেল্প করবে ট্রাফিক পাইতে, এসইওতে, এবং সেটা মানুষকে এঙ্গেজ রাখতে, কোনটা হেল্প করবে? প্রফেশনাল টিপসে দেখেন আছে প্যারাগ্রাফ, আপনি যে প্যারাগ্রাফগুলো লিখবেন সেটা ব্রিফ হবে, সংক্ষিপ্ত হতে হবে, 4টা 5টা লাইনের, আপনি 3টা লাইনও লিখতে পারেন, সমস্যা নেই। স্পোকেন হইতে হবে। স্পোকেন মানে হইলো আমরা যেভাবে কথা বলি ওই টাইপের ফরম্যাটে লিখতে হবে। তার মানে এটার মধ্যে একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে টোন। আপনি ইংলিশে যদি লিখেন অবশ্যই ইংলিশের টোন ইউজ করতে হবে। তো ইংলিশের টোন, আমরা যদি ব্রিটিশ ইংলিশ ইউজ করি তো ব্রিটিশ টোন ইউজ করতে হবে, আমরা যদি আমেরিকান ইংলিশ ইউজ করি তাহলে আমেরিকান টোন ইউজ করতে হবে। সো আমরা ইউজুয়ালি যেটা বলি সেটা আমেরিকান টোনে এখন বলি, ব্রিটিশ টোন অনেক আগের থেকে চলে গেছে, মানে ওই যে যখন ব্রিটিশদের তাড়াই দিছে ভারতবর্ষ থেকে ওই সময় টোনটাও তাড়াই দিছে, বাট আমরা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু সব সময়ের জন্য ব্রিটিশ উচ্চারণ করি, বাট আমেরিকান টোন রাখি, মানে আমরা একটু মিক্সড করে ফেলি আর কি, যারা ইংলিশে কথা বলতে যায় বাঙালি হিসাবে, বা যাদের এরকম একাডেমিক হচ্ছে কোনো নাই যে আসলে এই টোন এরকম হয়, ওই জিনিসটা এইভাবে উচ্চারণ করতে হয়, যেরকম আমরা উচ্চারণ করি হচ্ছে বেসিক্যালি, বাট ওইটা হচ্ছে বেসিকলি, রাইট? মানে দুনিয়ার যত ক্যালি আছে এটা ক্লি হয়ে যায়। তো এরকম টাইপের যে রুলস গুলো দেখা যাচ্ছে যাদের ওইভাবে পড়া হয় নাই বা আসে নাই, তো তাদের কাছে কিন্তু এই কমিউনিকেশন যে ইংলিশটা আছে সেই ইংলিশের যে উচ্চারণ থাকে সেটা হয়ে যায় হচ্ছে ব্রিটিশের, আর যেটা টোন আসে টোন হয়ে যায় আমেরিকান। সো স্পোকেন বলতে আসলে আমাদের টোনের কথাটাই বেশি বোঝায়, যে আমরা যেভাবে কথা বলি সেইভাবেই লিখতে হবে, যেন একজন মানুষ মনে করে যে আপনি তার সাথে গল্প করতেছেন, গল্পের মাধ্যমে কিছু ইনফরমেশন দিচ্ছেন, কিছু সলিউশন দিচ্ছেন, এরকম যে আপনি সরাসরি তাকে বলতেছেন, এরকম টাইপের, রাইট? তো এই টোন এই জিনিসগুলো আমরা আসলে কিভাবে খুঁজে পাবো, তার সলিউশন আছে, আমি দেখাই দিব। ওকে, তারপরে কি আছে, ড্র দ্য অ্যাটেনশন, যে একজন ইউজারের অ্যাটেনশন আপনাকে কালেক্ট করতে হবে। তার অ্যাটেনশন যদি আপনি না নিতে পারেন, তাকে যদি এঙ্গেজ না করতে পারেন, আপনার আর্টিকেল লেখা তো টোটালি বৃথা, প্রথম প্যারাগ্রাফ পড়ে এসে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কিছু কোশ্চেন ওর ভিতরে দিতে হবে, কিছু ইনসাইটিস ওখানে দিতে হবে, কিউরিসিটি অ্যাড করতে হবে। সো এই জিনিসগুলো যদি আপনি করেন এক একটা প্যারাগ্রাফের মধ্যে, প্রত্যেকটা প্যারাগ্রাফেই যে এরকম করতে হবে ব্যাপারটা এরকম না, হয়তো একটা প্যারাগ্রাফ করলেন, দুইটা দ্বিতীয় নাম্বার বা তৃতীয় নাম্বারের পরে আবার আরেকটাই করলেন, এরকম। তো যদি করেন আপনার আর্টিকেলের জন্য বেশি বেনিফিশিয়াল, কারণ মানুষজন আরো বেশি সময় ধরে সেটা পড়তে থাকবে। আচ্ছা, ইউজ অ্যাক্টিভ ভয়েস, ওই যে বললাম প্যাসিভ ভয়েস ইউজ করা যাবে না, অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে হবে। ওকে,
স্পেস ইউজ করতে হবে। স্পেস কিভাবে ইউজ করতে হয়? আপনি একটা অক্ষর লেখার পরে যে এরকম বেশ কয়েকবার স্পেস দিবেন ওই স্পেস না। স্পেস হচ্ছে এরকম টাইপের। এই যে একটা লাইন একটা ওয়ার্ড এইটার আগে একটা আরো লাইন লেখা যাইতো, এরপরে একটা আরো লাইন লেখা যাইতো, বাট এখানে আমি একটা স্পেস দিছি যেটারে হোয়াইট স্পেসও বলা হয়। সো এই স্পেস এরকম করে ইউজ করতে হবে যেন ওই লাইনটা আপনার ইউজার বা আপনার যে রিডার আছে সেই রিডার দেখতে পারে, ওইটাতে ফোকাস যায় তার। ঠিক আছে, ওকে, এটা করতে হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে? ডোন্ট ইউজ হার্ড ভোকাবুলারি। আপনি হার্ড ভোকাবুলারি যেটা আছে সেটা একেবারে ইউজ করবেন না। কি ইউজ করবেন? সিম্পল ওয়ার্ড ইউজ করবেন। কারণ মানুষ ভোকাবুলারি আপনি কতটা জানেন সেটা পড়তে আসে না, তারা কিছু ইনফরমেশন খুব কুইক টাইমের মধ্যে নিতে আসে। মানুষের হাতে এত টাইম নেই যে আপনার ওইটা বসে বসে মানে ওই অতটা হার্ড হার্ড ইগুলা পড়বে। তার কাছে যেটা সহজ মনে হবে সে সেটাই পড়বে, রাইট? এর জন্য মানুষ একসাথে দুইটা তিনটা ওপেন করে, ওই আপনার একটাই ওপেন করতেছে এবং পড়ে চলে যাবে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, তারপরে হচ্ছে কি? ইউজ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি কি বলেন তো? আছেন কেউ? আছেন ক্লাসে? দে, ইউ দেম, ইয়োর এইসব আচ্ছা, ইউ, হি সি ইয়োর, তো থার্ড পারসন। ইউ ইওর। আর আর কি? আমি তো আপনাদের কথা শুনে বললাম। সেকেন্ড পারসন কি কি আছে? যে যে পারেন একটু বলেন। এই দুটি তো ভাইয়া, ইউ আর ইয়োর, আমি যতটুকু মানে জানি। আচ্ছা, অন্যরা কি বলেন? কেউ একজন বলেন। এই দুইটাই। ইউ প্লুরাল উভয়ের নয়। হাবিবা আপু বলেন, বলেন, আপনি বলেন। আমরা তুমি তোমরা বাংলায় আর কি এরকম। আরে বাংলায় না তো, আমরা ইংলিশে লিখতেছি মনে করেন, এখন ইংলিশে বলেন। ইংলিশে কি কি সেকেন্ড পারসন কি কি আছে? ভাইয়া ইউ ইওর দে, ইউ ইওর দে। ওকে, আর কি আছেন? কে বলতে পারবেন? খুব ছোট ছোট জিনিস আসলে আমাদের কারো মনে থাকে না, হ্যাঁ। সো আচ্ছা, সবারটাই মোটামুটি কাছাকাছি গেছে। সো সেকেন্ড পারসন হচ্ছে তুমি, তোমরা, এই ব্যাপারগুলো এগুলো সেকেন্ড পারসনের হয়। ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা, এরকম টাইপ। আর তারা, তাহারা, তাহাদিগের, এরকম টাইপের যেগুলো বাংলাতে বললাম এগুলো থার্ড পারসন হয়, বা হি সি এরকম টাইপের যেগুলো আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারে এদিক ওদিক হয়ে যায়। আচ্ছা, সো তাসমিয়া সূচি আপু কি আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আপু যদি বেশ কয়েকদিন আপনি কোন রকম কথাবার্তা বলেন না, আমি ভাবলাম যে আমার ক্লাস মনে হয় আপনার ভাল লাগতেছে না। না না, ক্লাস করি আমি। ক্লাস তো করেন, আমি তো দেখি, এই জন্য বললাম যে আপনি বেশ কিছুদিন কথাটা তো বলেন না। এর মধ্যে যা হোক একটু কথা বলতেন যে ভাই আমার হচ্ছে যে অ্যাটেন্ডেন্স দিতে প্রবলেম হচ্ছে, তাও তো বলেন না। এখন আর প্রবলেম হয় নাই সেজন্য। আচ্ছা ঠিক আছে। সো সবাই ক্লাসে যদি বুঝতে একটুখানি পারবে কথা যে বলেন তাহলে এই যে মনে থাকে আর কি, হ্যাঁ, না হলে কবে ভুলে যাব। ভুলতে দিয়েন না, আমারে ভুলতে দিয়েন না। আমিও হচ্ছে আপনাদের ইউজারের মতো। আচ্ছা, আমি ক্লাস জয়েন করে চলে যাই। আমি তো ক্লাসে আমি সবার কথাই শুনি। আচ্ছা ঠিক কথা আছে। একটু কম বলা হয়। না, কথা কম বলেন সমস্যা নেই, কিন্তু মাঝে মাঝে যখন এই যে প্রশ্ন করব, দুই একটা প্রশ্নের হইলেও একটু উত্তর দেওয়ার ট্রাই করবেন, হ্যাঁ, তাইলে কি হয় যে আপনি যে ক্লাসে অ্যাক্টিভ আছেন সেটা আমার কাছে একটু আচ্ছা ভালো ঠিক লাগে। আছে ভাইয়া। ঠিক আছে আপু, ওকে। সো আমরা যেখানে ছিলাম, সো ইউজ সেকেন্ড পারসন, অবশ্যই সেকেন্ড পারসন ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? কারণ আপনি যদি সেকেন্ড পারসন ইউজ করেন যে ইউ, যে এইটা করেন ওইটা করেন, যদি আপনি এটা এরকম করে করেন তাহলে এরকম এরকম হবে, আপনি যদি এই স্টেপ ফলো করেন তাহলে ওরকম ওরকম হবে। তাতে কি হয়? রিডারকে আর্টিকেলের ভিতরে ইনক্লুড করা হয়। এই আর্টিকেলের ভিতরে রিডারকে টোটালি ইনক্লুড করে দিচ্ছেন। রিডার যখনই ওই ইউ গুলা পড়তেছে অটোমেটিকলি তার ভিতরে আমি ব্যাপারটা চলে আসতেছে, যে হ্যাঁ আমি এটা করতেছি, আমি ওইটা করতেছি, আচ্ছা যদি আমি এটা করি তাহলে এরকম এরকম হবে। আপনি যতটা ভালোভাবে ইনক্লুড করতে পারবেন রিডারকে আর্টিকেলের মধ্যে,
রিডার তত বেশিক্ষণ ধরে ওই আর্টিকেলে এঙ্গেজড হয়ে থাকবে, স্টিক হয়ে থাকবে। এবং এইটাই আমাদের আর্টিকেল রাইটার যারা হব বা আর্টিকেল নিয়ে কাজ করব, কন্টেন্ট লিখব, কন্টেন্ট তৈরি করব, সেটা সোশ্যাল মিডিয়ার জন্য হোক, সেটা ব্লগের জন্য হোক, কোনো একটা সাইটের জন্য হোক, কোনো ওয়েব পেজের জন্য ওয়েব কন্টেন্ট হোক, অ্যাফিলিয়েট করতে যান, ড্রপ শিপিং করতে যান, যেখানেই যান না কেন, যেভাবে করতে যান, করতে হবে। আচ্ছা, তারপরে কি আছে? ইউজ ইয়োর প্রিফার্ড কিওয়ার্ড বোল্ড। এই যে কন্টেন্টের মধ্যে আমরা বললাম 1000 ওয়ার্ডে 8টা করে 9টা করে পার 1000 ওয়ার্ডে আপনি ইউজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে কি করবেন, সেটা ফ্রেশ চেঞ্জ করা কিওয়ার্ড হোক আর আপনার হচ্ছে যে সরাসরি কিওয়ার্ড হোক, বোল্ড করে দিবেন, টোটালি বোল্ড করে দিবেন। কেন বোল্ড করে দিবেন? কারণ ওই কিওয়ার্ডটা আপনি দেখাইতে চাচ্ছেন, ওইটাতেও একটা ট্যাগ চলে আসে। কি ট্যাগ চলে আসে জানেন? প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে বি দিয়ে বোল্ড চলে আসে, রাইট? ওকে, আমি রেকর্ডিং অফ করতেছি, সেটা ব্যাপার না। তারপরে আপনি যে যদি সেটা সেল টাইপের হয়, যে আপনার এখান থেকে কিছু না কিছু এভাবে সেল করতে হবে আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার ইয়ের জন্য, তো সেখানে যে বারবার আপনি বলবেন এই এটা নাও, এটা নাও, এটা নাও, ব্যাপারটা এরকম না। সো আপনাকে সেল করার কোনো দরকার নেই, রাইট? আপনি সেল করবেন একদম লাস্টে গিয়ে, আগে কনসেপ্টটা বোঝাই দিবেন, কনসেপ্ট ভালো লাগলেই মানুষ তারপরে নিবে, ঠিক আছে? সো অনেক সময় দেখবেন আমরা যখন কোর্স করতে যাই অনলাইনে, তো অনলাইন কোর্সের মধ্যে কি হয়, অর্ধেক যখন হয়ে যায় তখন আমাদের কাছ থেকে একটা রেটিং চাই, যে তুমি তো অর্ধেক করে ফেলছো কোর্স, তোমার কাছে কেমন মনে হয়েছে, যে এই অর্ধেক পর্যন্ত তোমার যে ট্রেনার আছে কেমন। সো সেখানে আমরা একটা রেটিং দেই, তারপরে গিয়ে আবার আরেকটা চাই যে হ্যাঁ তুমি কোর্স এখন পুরাটা শেষ করছো, এখন তোমার কাছে কেমন মনে হচ্ছে, যে তোমার ট্রেনার কেমন তোমার কাছে হচ্ছে যে ডেলিভার করতে পারছে বিভিন্ন শিক্ষাগুলো। সো তখন আমরা ওই রেটিং যদি চাই কমায় দিতে পারি, না হইলে বাড়িয়ে দিতে পারি, না হলে আমাদের যদি মনে হয় যে হ্যাঁ এটা থাকবে, এটা রাখতে পারি। ওকে, অ্যাট লাস্ট যেটা বলবো, কোনো আর্টিকেল ওয়েবের কোনো জায়গা থেকে কোনো লাইন আপনি কপি করবেন না। শব্দ কেন বললাম না সেটা পরে। কোনো লাইন, কোনো ফুল আর্টিকেল, কোনো কিছু আপনি কপি করবেন না। নিজের মতো করে একই কনসেপ্টে লেখা ট্রাই করেন। প্লাগারিজম চেকার ইউজ করতে হবে। প্লাগারিজম চেকার হচ্ছে যেটা দিয়ে চেক করা যায় যে আপনার আর্টিকেলটা কোনো জায়গা থেকে কোনো লাইনের সাথে মিলে গেছে কিনা, যেটা কপি হিসাবে ধরা হয়। প্লাগারিজম চেকার কিভাবে কি করতে হয় সেটা আগামী দিন দেখাবো, রবিবারে, আজকে দেখাবো না। আজকে শুধুমাত্র আপনাদের দুইটা লিংক দিব, যে দুইটা লিংক আপনাদের খুব কাজের লাগবে। একটা হইল গ্রামারলি, অনেকের ইউজ করা হতে পারে বা আপনারা ইউজ করতেছেন। আর একটা হচ্ছে যেটা বলা যায় প্রো রাইটিং এইড। এই দুইটা টুলস, রাইট? আমি লিংক দিয়ে আপনাদের পেস্ট করে দিচ্ছি এখানে। ওকে, গ্রামারলি এক্সটেনশন এই একটা। ভাইয়া আমি জি, গুগল ড্রাইভের লিংকটা পাইনি আসলে, ওখানে আমি অ্যাড নাই সম্ভবত। আপনাকে অ্যাড করে দেয়া হয়েছে আপু, একটু দেখেন। তাই আমি তাহলে দেখতে পাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখে নিচ্ছি। আমি গতকালকে মনে হয় শেয়ার্ড অপশন আছে একটা, ওইখানে দেখেন শেয়ার্ডে পাবেন ফোল্ডারটা। আপনি যদি মাই ড্রাইভের মধ্যে না পান, শেয়ারডে পাবেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, দেখতেছি। দেখেন, আচ্ছা এই একটা, আর হচ্ছে সাপোর্ট গ্রামারলি ইনস্টল ব্রাউজার এক্সটেনশন, কোনটা আছে, এই একটা মনে হয় সাপোর্ট এক্সটেনশন ক্রোম। ওকে, কপি। এটা হচ্ছে প্রো রাইটিং এইড, ঠিক আছে? গ্রামারলি সবাই ইউজ করতে পারেন, বাট যারা আর্টিকেল নিয়ে কাজ করতে চান, যে হ্যাঁ আমার আর্টিকেল ব্যাপারটা ভাল লাগে, লিখতে লিখতে তো সবার ভালো লাগতেই পারে, সো আপনারা প্রো রাইটিং এইডটা লিখে মানে নিয়ে রেখে দিবেন। প্রো রাইটিং এইডে একটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে আপনার যেটা বলা যায় যে
অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস অনেক সময় আমাদের হচ্ছে গিয়ে ইয়ে হয়ে যায়, মিক্সড হয়ে যায়, আমরা বুঝতে পারি না। ওটা সাজেশন দিয়ে দেয় যে এইটা তুমি প্যাসিভ ভয়েস এরকম লিখছো, অ্যাক্টিভ ভয়েস হইলে এরকম টাইপের অ্যাক্টিভ ভয়েস লিখতে পারো। আচ্ছা, গ্রামারলি ক্রোম এক্সটেনশন। ওকে, এইবার যদি আসে, কই ক্রোম 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 গ্রামারলি ফর ক্রোম। আচ্ছা, এই যে মনে হয় এবার পাবো, রাইট, পেয়েছি। ওকে, 1.5 ঘন্টার কথা বলে আপনাদের 2 ঘন্টার ক্লাসই হয়ে গেল। ভাইয়া প্রো এডি কি আপনার অ্যাকাউন্ট লাগবে? হ্যাঁ, বুঝিনি। প্রো রাইটিং এইডি কি অ্যাকাউন্ট লাগবে? না না, কোনোটাই অ্যাকাউন্ট লাগে না। আপনার গ্রামারলি ইউজ করতে গেলেও মনে হয় অ্যাকাউন্ট লাগে। গ্রামারলি অ্যাকাউন্ট চাই বাট প্রিমিয়াম ইউজ করি না। অ্যাকাউন্ট না দিলেও ইউজ করা যায়, সমস্যা নাই। প্রো রাইটিং এইডে কোনো অ্যাকাউন্ট লাগে না, ওটা একদম টোটালি ফ্রি। ওইটাতে আপনার যেটা করে সেটা হচ্ছে এই যে আপনি দুইটা ইনস্টল করে দেয়া থাকলে এই যে দুইটা এরকম দেখাবে, অল্টারনেটিভ টু দা ফুল এডিটর। সো ফুল এডিটরে যাওয়ার দরকার নেই, আপনি যখন কোন একটা জিনিস ভুল লিখবেন বা এখানে আপনার এই যে ভুলের দেখাবে, সো এখানে ধরলে এই যে এটা প্রো রাইটিং এইডে দেখাচ্ছে কি ফ্রেজ আননোন ওয়ার্ড, যে তাদের কাছে এই কি ফ্রেজটা আননোন লাগতেছে, তো তারা সাজেস্ট করতেছে। বাট গ্রামারলি এটা জানে যে হ্যাঁ কি ফ্রেজ বলতে একটা ওয়ার্ড হয়। সো আপনারা যেটা বানান সঠিক করার ব্যাপারগুলো আছে সেগুলা গ্রামারলি দিয়ে করবেন, গ্রামারলিটা নেবেন। আর যেটা লাইনের ব্যাপার আছে যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, এখানে এইটা না দিয়ে এরকম টাইপের দিলে ভালো হইতো, এই ওয়ার্ডটা না দিয়ে অমুক ওয়ার্ড দিলে ভালো হইতো, সেইটা আপনারা এই এডিটর দিয়ে করতে পারেন, রাইট। আচ্ছা, আরো একটা ইয়া আছে, এক্সটেনশন না, সেটা একটা টুলস, সেই টুলসটাও আজকে দিব না, সেটা আগামী দিন দিব। যখন কম্পিটিটর রিসার্চ করব, কম্পিটিটর রিসার্চ করার সময় এই গ্রামারলি কিভাবে ইউজ করতে হয় আর প্রো রাইটিং এইড আসলে কিভাবে কাজ করে এবং ইউজ করতে হয়, দুইটা আরো খুব ভালো করে দেখিয়ে দিব। যেমন ধরেন এই যে চার্ট আছে, রাইট, এই চার্টের উপরে যদি আমি দেই তাহলে কিন্তু এখানে প্রো রাইটিং এইডের যেটা আছে সেটা দেখাচ্ছে, ইগনোর দিলাম। এখন যেটা দেখাবে আপনার এইটা, এই যে মানে ক্যারেক্টার লিখছি তো চার্ট দেখাচ্ছে আর কি। সো আমার গ্রামারলি এখানে সম্ভবত কাজ করতেছে না, না করলে হয়তো বা অফ করা আছে যার জন্য কাজ করতেছে না। বাট ওকে, আমি যদি এখানে লিখি একটু ক্যারেক্টারস এরকম টাইপের লিখতে যাই, ক্যারেক্টারস যদি এরকম লিখতে চাই, সো এই যে আমার হচ্ছে এইটাতে কাজ করতেছে। আচ্ছা, ক্যারেক্টারস, ওকে, ইগনোর করে দিলাম। আচ্ছা, গ্রামারলি আমার এখানে কাজ করতেছে না। আচ্ছা, সমস্যা নাই, বুঝতেছি গ্রামারলি কোনো একটা প্রবলেম হয়েছে, অথবা ওকে, গ্রামারলি টার্ন ইট অন করা নাই। ওকে, সো ডকুমেন্টের মধ্যে গ্রামারলি ইউজ করতে হইলে আপনারা একটু টার্ন ইট অন করে নেবেন যদি এরকম কাজ না করে আর কি। যাদের ফোন আছে ফোনেও ইউজ করতে পারবেন, বাট ওই যে কিউই ব্রাউজার ওইটা দিয়ে করতে হবে, কিছু করার নাই। মানে আপনার পুরো রাইটিংটা একটু বলেন তো ভাইয়া, পুরো রাইটিংটা আবার একটু দেখান তো এক্সটেনশনে। এক্সটেনশনে প্রো রাইটিং এইডের আপনার কি লিংক দরকার? শুধু এটা নামটা দরকার, নামটা ভাইয়া। আচ্ছা, আমি তো লিংক দিয়ে দিছি, আপনি লিংকে ক্লিক করলেই হবে। ও আচ্ছা, আপনি মোবাইল দিয়ে জয়েন করছেন, রাইট। ওকে, এই যে প্রো রাইটিং এইড, প্রো রাইটিং এইড, আগে প্রো তারপরে রাইটিং তারপর এইড। ওকে, সো এটা আমি ইগনোর করে দিলাম। আচ্ছা, আমার গ্রামারলি এখানে দেখাচ্ছে না। আচ্ছা, গ্রামারলি কাজ করতেছে বাট এটা ডিটেক্ট করতে পারতেছে না।
দিলাম, দেওয়ার পরে এটা দিলাম, এটা ভুল আছে। ওকে, রাইটিং 8 ডিটেক্ট করতেছে, বাট গ্রামার, আচ্ছা এই যে গ্রামারলি ডিটেক্ট করছে, এবার কাজ করতেছে। সো এটা যদি ইগনোর করতে হয় ডিসমিস। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, একদম লাস্ট যে কথাটা আসলে এই এক্সটেনশনের ব্যাপারে, সেটা হচ্ছে টুলসও এই যে যেরকম বলছিলাম এর আগে, যতগুলা টুলস আপনি ইউজ করবেন ভার্চুয়ালে সবগুলো আপনাকে সাজেশন দিবে, রাইট? কোনো টুলস আপনাকে অ্যাকচুয়াল যে পারফরম্যান্স আছে সেই পারফরম্যান্স দিতে পারবে না, হয়তো একটু বেটার করতে পারবে। কিছু কিছু সময় কি হবে, আপনি যে লাইনটা লিখছেন সেই লাইনটা ওদের ডিকশনারিতে নাই, বাট ওই লাইনটা ঠিক, আপনি জানেন যে এই লাইনটা ঠিক। সো ওরা সাজেস্ট করবে বারবার যে এটা চেঞ্জ করো, এরকম করো, চেঞ্জ করো, এরকম করো, আপনি সেটা ইগনোর করে দিবেন। হয়তোবা আপনার নিজের নাম লিখছেন, আপনার নিজের নাম তো আর ওদের ডিকশনারিতে থাকবে না, বারবার দেখাবে ভুল। আপনি তো জানেন যে এটা আপনার নাম, এটা আপনার নাম ভুল না। সো এইসব জিনিস ইগনোর করে দিবেন টোটালি, অথবা গ্রামারলিতে হইলে ডিসমিস করে দিবে, রাইট? ওকে, তো এই হইল ব্যাপার। তো আমাদের ক্লাস এখানে শেষ। এইটা মোটামুটি সবগুলাই বোঝানো হয়ে গেছে, শুধুমাত্র যেটা বাকি আছে সেটা হচ্ছে কম্পিটিটর রিসার্চ এবং হইলো ফিচার্ড ইমেজ কিভাবে ইউজ করতে হয়, ইমেজ অপটিমাইজেশনের ব্যাপার এবং ইমেজের অন্যান্য ব্যবহার। সো এইটা কম্পিটিটর রিসার্চের মধ্যে দেখাই দেব। কম্পিটিটর রিসার্চের মধ্যে আপনারা তিনটা জিনিস পাবেন: কম্পিটিটরকে কিভাবে রিসার্চ করবেন, করার পরে কিভাবে আপনি একটা আর্টিকেল লিখবেন, দ্বিতীয়ত কিভাবে এক্সটেনশন গুলো, এই দুইটা দিলাম, আরো একটা টুলস দিব, এই মোট তিনটা কিভাবে ইউজ করবেন, আর ইমেজের ব্যাপারটা বোঝাবো, রাইট? সো আজকের ক্লাস এখানে শেষ। যারা সমস্যায়